হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারটা পুরোটা আমরা কভার করব, প্রত্যেকটা জিনিস এখানে নিখুঁতভাবে শিখবো আমরা। যারা এখনও মনে করছো যে এই চ্যাপ্টার ঠিকঠাক পড়া হয়নি, তারা এই ভিডিওটা একবার দেখে নাও। একদম এইটুকুনি দেখলে পরে তোমাদের আর কিচ্ছু দেখতে হবে না, কিচ্ছু করতে হবে না। এখান থেকে সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে? তো তোমাদের তো পরীক্ষা প্রায় চলে আসলো, সুতরাং রিভিশন করা শুরু করে দাও। প্রচুর পরিমাণে রিভিশন করো, লিখে লিখে প্র্যাকটিস করো। তো দেখো, এই যে তাপের যে ঘটনাসমূহ, তার মানে কি? তাপ মানে একটা হিট এনার্জি। আগুন জ্বালালে সেখানে তাপ পাচ্ছ তুমি, তাহলে তাপ দিলে কি হয় বলো তো? যে কোনো পদার্থ, মানে সকল পদার্থের কি প্রসারণ ঘটে। কঠিন হতে পারে, সলিড হতে পারে, মানে কঠিন হতে পারে, লিকুইড হতে পারে, আর তোমার গ্যাস হতে পারে। সলিড, লিকুইড, গ্যাস সবার ক্ষেত্রেই তাপ দিলে পরে তাদের প্রসারণ হবে। টেম্পারেচার যদি তুমি ইনক্রিজ করো, তাহলে সেখানে প্রসারণ হবে, তাদের প্রসারণ ঘটবে, ঠিক আছে? কিছু আমি এক্সাম্পল দিই, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেগুলো অবজার্ভ করতে পারি আর কি। যেরকম ধরো, অনেক সময় দেখেছো যে মানে একটা বোতল, ঠিক আছে? বোতলের মধ্যে যদি তোমার একটা ছিপি, মানে ছিপি যদি আটকে যায়, মানে আটকে দিয়েছো তুমি, সেটা খুলতে পারছো না, তখন কি করা হয়? বোতলটাকে দেখবে আগুনের কাছে গিয়ে যখন ধরো, তখন কিন্তু ওই ছিপিটা কিন্তু ছিটকে বেরিয়ে চলে আসে। এই যে এটা কি তাপের প্রসারণের জন্য ঘটে। কেন ঘটে সেগুলো আমি ডিসকাস করবো, চাপ নেই। তারপরে দেখবে অনেক সময় যে গরুর চাকাতে দেখবে লোহার, মানে একটা ইয়ে রয়েছে, লোহার মানে বেল্ট রয়েছে, রাইট? তাহলে লোহার বের, মানে বের বলা হয়, লোহার বের। তো লোহার বের পরানো হয়। এবার কি হয়, এই যে চাকাটার যে পরিধি, তার থেকে কিন্তু ছোট পরিধির লোহার বেরটাকে নেওয়া হয়। এবার ঘটনাটা কী হয় বলো তো? তাপ দিয়ে এই লোহাটাকে প্রসারিত করা হয়, প্রসারিত করিয়ে এইটার উপরে বসিয়ে দেওয়া হয়, মানে চাকাটার উপর বসিয়ে দেয়। তখন কিন্তু সে ইজিলি বসে যায়, এবং এখানে কোনো পেরেক বা কোনো সুতো, কোনো কিছুর প্রয়োজন হয় না। এবং যখন যখন ডিক্রিজ করে আস্তে আস্তে, তখন কিন্তু সেটা কাঠের গায়ে, মানে চাকার গায়ে কিন্তু লেগে পড়ে। বুঝতে পারলে? তাহলে এই যে প্রসারণ ধর্মটার কাজে লাগিয়ে আমরা এই জিনিসটা বানাতে পারি। তারপরে যেরকম এই থার্মোমিটার বলো, এই যে থার্মোমিটার কি পারদ থাকে, আমরা জ্বর মাপি থার্মোমিটার দিয়ে, সেখানে প্রসারণের কনসেপ্ট কাজে লাগে। বুঝতে পারলে? তারপরে তোমরা নিশ্চয়ই দেখেছো যে রেল লাইনের যে পাথ, এই যে রেল লাইনের একটা পাথ, এখান থেকে চাকা থাকে, তাই চাকা দিয়ে মানে রেল লাইনটার উপর দিয়ে কি গাড়িটা যায়, মানে ট্রেনটা যায়। তাহলে রেল লাইনের পাথ থেকে মাঝখানে মাঝখানে ফাঁক রয়েছে, এরকম কিন্তু মাঝখানে মাঝখানে ফাঁক রয়েছে, কিছুটা করে ফাঁক থাকে, এরকম মাঝখানে মাঝখানে কিছুটা কী করে ফাঁক থাকে। এরকম ফাঁক কেন রাখা হয়ে থাকে? হ্যাঁ, সেগুলো সব কিছুই তোমরা শিখবে এই তাপের প্রসারণ চ্যাপ্টার দিয়ে। বুঝতে পারলে? কারণ দেখো, যদি তোমার টেম্পারেচার যদি ইনক্রিজ হয়, যেমন গ্রীষ্মকালে, মানে গ্রীষ্মকালে টেম্পারেচার বাড়লে কী হবে? এখানে তো লোহার পাত, তার তো প্রসারণ হবে। বুঝতে পারলে? প্রসারণ হবে। যদি এখানে ফাঁক না রাখতো, তাহলে কি হতো বলো তো? প্রসারণ হয়েটা কি বেঁকে যেত, তাহলে কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যেত। তার জন্য কি লোহার যে মানে যে রেল লাইনের যে পাত, সেখানে কিন্তু মাঝখানে ফাঁক রাখা হয়। তার ফলে কি টেম্পারেচার ইনক্রিজ করলেও এগুলো কি বাড়বে, দৈর্ঘ্য বরাবর বাড়লে পরেও কি এই যে ফাঁকটা তখন আস্তে আস্তে, মানে ওই ফাঁকটার জন্য কি সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পারলে? সেটা তুমি ক্যালকুলেট করতে পারো, কতখানি ফাঁক রাখা যেতে পারে, কতখানি কি, সব কিছু কিন্তু ম্যাথমেটিক্যাল আমরা ক্যালকুলেট করতে পারি। তারপরে শুধুমাত্র এই গ্রীষ্মকালে সে তাপের জন্য নয়, যখন ট্রেন যায়, ট্রেনের চাক্কার ঘর্ষণেও তো প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয়। সেই হিটের জন্য কি তাদের প্রসারণ হতে পারে। বুঝতে পারলে? প্রসারণ হয়ে যদি ফাঁক না থাকতো, তাহলে কী হতো? প্রসারণ হয়ে বেঁকে যেত, তার ফলে কি ট্রেন দুর্ঘটনার মানে সম্ভাবনা বেড়ে যেত। বুঝতে পারলে? তো সবই প্রসারণের খেলা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখো, এরকম আরও কিছু এক্সাম্পল হয়েছে। যেরকম দ্বিধাতব বলে একটা রয়েছে। দ্বিধাতব বলতে কি, দুটো ধাতবকে একসঙ্গে যুক্ত করা দেওয়া হয়েছে। বুঝতে পারলে? এরকম দুটো ধাতব নিয়েছো তুমি, একটা ধাতব নিয়েছো তুমি, সাপোজ এটা লোহা, আর একটা তুমি নিয়েছো সাপোজ কপার। এটা একটা কপার, এই দুজনকে একসাথে লাগিয়ে দিয়েছো তুমি, এইভাবে হলো, লাগিয়ে দিয়েছো। এটা তুমি দিয়েছো, ধরেছো সাপোজ লোহা, আর এটা তোমার লোহা, হ্যাঁ, আর এটা তোমার কপার, মানে সাপোজ তামা। এবার লোহা এবং যে তামা, এদের মধ্যে তামার প্রসারণটা বেশি হবে, তামার প্রসারণটা বেশি হয়। মানে তামার প্রসারণ গুণাঙ্কটা বেশি লোহার থেকে। ক্লিয়ার হয়েছে? তাহলে তামার প্রসারণটা গ্রেটার দেন লোহার প্রসারণ বলতে পারি। ক্লিয়ার হয়েছে? এইবার তুমি যদি এই দুজনকে যদি সেম টেম্পারেচার দিয়ে যদি তুমি হিট করো, তখন কি দেখা যায় বলো তো? কি হয় বলো তো? দেখো, ভালো করে বুঝবে কথাটা এখানে। মানে এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা।
মানে এখানে কোশ্চেন করা হয় কে বাঁকবে, মানে কোন দিকটা কার্ভ হবে, বুঝতে পারলে? কে বা উপরের দিকে থাকবে, কে ভেতরের দিকে থাকবে, এরকম কোশ্চেন কিন্তু করা হয়ে থাকে। তাহলে লোহার তামা দিয়েছো তুমি, তামার প্রসারণটা আমরা বেশি জানি, ক্লিয়ার হয়েছে? এবার দুজনকেই তুমি সেম টেম্পারেচার দিয়েছো, তাহলে লোহাটার কি কম প্রসারণ হবে তামার থেকে, তামাটার বেশি প্রসারণ হবে, তাহলে তামাটা কি আকারে বড় হয়ে যাবে। তামাটা আকারে বড় হয়ে যায়, মানে ছিল প্রথমে সমান ছিল, বাট এখন কি হয়ে গেল দেখো তামাটা, তাহলে এই দিকটাতে লাগানো রয়েছে, ভালো করে বুঝবে জিনিসটা, এই দিকটাতে লাগানো রয়েছে, তাহলে এ বেশি নড়তে চড়তে পারছে না, বাট এই সাইডটা কি পুরো ফ্রি রয়েছে, তার মানে কি হয় ওই সাইডটা এরকমভাবে বেঁকে যায়, এরকম বেঁকে যায়, এরকমভাবে বেঁকে যায়, বুঝতে পারলে? এইবার লোহাটার দেখো প্রসারণ কম হচ্ছে, লোহাটার প্রসারণ কি হচ্ছে, কম হচ্ছে, তাই কি লোহাটা এরকমভাবে থাকে, এটা লোহা, বুঝতে পারলে? তাহলে লোহাটা এরকম থাকবে, কারণ লোহাটার তো ভাই প্রসারণ কম হচ্ছে, লোহা তো বেশি বাড়তে পারছে না, কিন্তু তামাটা তো বেশি বেড়ে যাচ্ছে। এইবার ঘটনাটা কি হচ্ছে দেখো, লোহাটা যেহেতু বেশি বাড়তে পারছে না, তাই কিন্তু হ্যাঁ সে ভেতর দিকে থাকছে, জিনিসটা কি মানে ভিজুয়ালাইজ করতে পারছো? লোহাটার তো প্রসারণটা কম হচ্ছে, কম হচ্ছে মানে কি সে আঁকড়ে ধরে রেখে দিয়েছে, হ্যাঁ তার জন্য দেখো এইটা এই যেটা লেগে রয়েছে সেই ব্যাটাকে ধরে রেখে দিয়েছে, এবার ধরে রেখে দিয়েছে, ঠিক আছে, এবার কিন্তু এর তো প্রসারণটা বেশি হয়, মানে তামার তো প্রসারণটা বেশি হচ্ছে, তার মানে কি তাকে মানে সে বেশি বেঁকে যাচ্ছে, যেহেতু এইখানটা আঁকড়ে ধরে রেখে দিয়েছে, হ্যাঁ তার ফলে কি এবার এইটা তো ভাই বেশি বাঁকতে চাইছে, এটা তার জন্য বেঁকে নিয়ে এরকম পুরো এরকম বাঁকটা নিয়ে নেয়, বুঝতে পারলে? এরকম বাঁক নিয়ে নেয়, ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে এটা তোমার এটা লোহা, এই সরি এটা তামা, এটা আর এটা তোমার লোহা হলো, এটা তোমার লোহা। ঘটনাটা ঠিক কিন্তু উল্টে বলতাম আমি যদি টেম্পারেচার না বাড়ি, মানে টেম্পারেচার না বাড়িয়ে আমি যদি টেম্পারেচার কমাতাম, তাহলে কিন্তু উল্টো ঘটনা ঘটতো। টেম্পারেচার কমানো মানে কি সংকুচিত হয়ে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া, তাহলে এই যেরকম প্রসারণ বেশি, ঠিক একই রকমভাবে সংকোচনটাও বেশি হবে, বুঝতে পারলে? তাহলে ঘটনাটা কেমন হতো বলো তো, টেম্পারেচার যদি ডিক্রিজ করানো হতো, দেখো ছিল তোমার এরকম এরকম রাইট, অন্য কালিতে দেখায়, এইটা তোমার কিছু একটা ধরে নাও, এটাকে লোহা বা তামা কিছু একটা ধরো, তাহলে এটা তোমার সাপোজ তামা বা লোহা, লোহা ধরে নাও এটাকে তুমি, এটাকে তুমি বললে তামা, ক্লিয়ার হয়েছে? এইবার টেম্পারেচার তুমি কি করলে, এবার ডিক্রিজ করলে, টেম্পারেচার কমালে, কমালে কি হবে দেখো, তামার ক্ষেত্রে প্রসারণটা কি হবে, মানে সংকোচনটা কি তাড়াতাড়ি হবে, তামার ক্ষেত্রে সংকোচনটা তাড়াতাড়ি হবে, তো মানে এ ব্যাটা দেখ এ তো লেগে রয়েছে এর সাথে, ঠিক আছে, কিন্তু এ ব্যাটা কি চাইবে, তাড়াতাড়ি করে সংকুচিত হয়ে যেতে চাইবে, কিন্তু আবার এ তাড়াতাড়ি সংকুচিত চাইবে না, এ বেশি বাধা দেবে, তাহলে কি এ সংকুচিত হয়ে যাবে, তার মানে কি এরকম বেঁকে যাবে নিচের দিকে, কিন্তু আবার আটকে রয়েছে এখানটায়, তাই জন্য এরকম থাকবে এটা, এবার এটা কি এরকম হবে, বুঝতে পারলে কথাটা আমার? এটা লোহা, তোমার লোহা এটা, এটা তোমার তামা, মানে এই দিকটা লোহা, এই দিকটা তামা। তাহলে টেম্পারেচার ডিক্রিজ করলে দেখো তামাটা কিন্তু ভেতরের দিকে চলে আসছে, বাঁকটা কি ভেতরের দিকে হচ্ছে, আর টেম্পারেচার বাড়ালে কি তামাটার বাঁক মানে ওপরের দিকে থাকছে, জিনিসটা বুঝতে পারছো তো? এরকমভাবে আমরা জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করতে পারি, আশা করি জিনিসটা বুঝতে পারলাম। ওকে, এইবার এই যে কঠিন পদার্থ, হ্যাঁ মানে আমরা তিন ধরনের পদার্থ পাই সাধারণত, একটা সলিড মানে কঠিন পদার্থ, লিকুইড পাই, অ্যান্ড গ্যাস, রাইট? এইবার এই কঠিন পদার্থ টেম্পারেচার যদি বাড়ানো হয়, কঠিন পদার্থ বলো, তরল পদার্থ বলো, গ্যাস বলো, সবারই কিন্তু প্রসারণ ঘটবে, বাট কঠিন পদার্থের কিন্তু নির্দিষ্ট আকার ও আয়তন রয়েছে। এই আকার ও আয়তন থাকার জন্য এই কঠিন পদার্থের তিন ধরনের প্রসারণ আমরা দেখতে পাই। একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, মানে দৈর্ঘ্য বরাবর প্রসারণ, সেকেন্ড তোমার ক্ষেত্রফল প্রসারণ, আর লাস্ট সেটা তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক,
আয়তন প্রসারণ। ক্লিয়ার হয়েছে? তার মানে সলিডের ক্ষেত্রে আমরা 3 ধরনের প্রসারণ পাবো। এটা দৈর্ঘ্য বরাবর প্রসারণ হতে পারে, ক্ষেত্রফল প্রসারণ হতে পারে, আয়তন প্রসারণ হতে পারে। বুঝতে পারলে? তো এই যে প্রসারণগুলো, এই প্রসারণ থেকে আমরা একটা কনস্ট্যান্ট পাই, সেটাকে বলি প্রসারণ গুণাঙ্ক। আমি আসবো, চাপ নেই। বাট এখানে একটা কথা বলে রাখি যে লিকুইড বা গ্যাস, হ্যাঁ, তরল বা গ্যাসের ক্ষেত্রে কিন্তু কোনো মানে নির্দিষ্ট আকার বা আয়তন নেই। এদেরকে যেই পাত্রে রাখা হবে সেই পাত্রে এরা কিন্তু আয়তন বা আকার ধারণ করবে। তার জন্য এদের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্রফল প্রসারণ নেই। এদের শুধুমাত্র কি রয়েছে? আয়তন প্রসারণ রয়েছে। এদের শুধুমাত্র কি রয়েছে? আয়তন প্রসারণ। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এটা তোমার আয়তন প্রসারণ। ওকে, বাট এদের কি মানে সলিডের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন তিনটেই রয়েছে। এবার আমি এক এক করে এই প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করব। প্রথমে সলিডটা বলি। সলিডের ক্ষেত্রে, তাহলে সলিডের ক্ষেত্রে প্রথমে কি পাবো আমরা? প্রথমে পাবো দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ, দেখো কথার মধ্যে তুমি বুঝতে পারছো দৈর্ঘ্য বরাবর প্রসারিত হবে। তাহলে ইনিশিয়ালি সাপোজ টেম্পারেচার ছিল যখন T1, এই টেম্পারেচারে সাপোজ একটা অবজেক্টের লেন্থ ছিল L1। একটা অবজেক্ট নিয়েছো তুমি, এটা T1 টেম্পারেচারে, তার লেন্থ কতখানি ধরেছো তুমি? L1, আর টেম্পারেচার T1। এবার তুমি টেম্পারেচার বাড়িয়েছো, টেম্পারেচার বাড়িয়ে তুমি T2 করে দিয়েছো। তার ফলে দেখা গেল এই লেন্থটা কিছুটা পরিমাণ বেড়ে গেছে। কতখানি হয়েছে বেড়ে গিয়ে হয়েছে ভাই L2। কোন টেম্পারেচারে? T2 টেম্পারেচারে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে লেন্থের একটা চেঞ্জ তুমি পাচ্ছ এখানে, রাইট? এইটুকুনি কি লেন্থের চেঞ্জ, ডেল্টা এল, সেটা কত? L2 মাইনাস L1। তাহলে এই যে লেন্থের যে চেঞ্জ মানে ডেল্টা এল, এটা বলছে প্রপোর্শনাল টু ইনিশিয়াল লেন্থের সাথে সমানুপাতিক হবে। এই ইনিশিয়াল যে লেন্থ, এই লেন্থের সাথে সমানুপাতিক হবে, এবং যে টেম্পারেচারের যে ডিফারেন্স তার সাথে সমানুপাতিক হবে, T2 মাইনাস T1। বুঝতে পারলে? তাহলে জিনিসটা আমি কী লিখলাম? জাস্ট কিছুই না, L2 মাইনাস L1 মানে কি? লেন্থের যে চেঞ্জটা, পরিবর্তন, সেটা প্রপোর্শনাল টু কি? ইনিশিয়াল লেন্থ ইন্টু টেম্পারেচারের চেঞ্জ। ক্লিয়ার হয়েছে? এই সমানুপাতিক তুল্য পরে একটা কনস্ট্যান্ট আসবে, এটা 1 হবে। সমানুপাতিক তুল্য একটা কনস্ট্যান্ট আসবে, সেটা কত? সেটাকে বলছে আমরা সাপোজ আলফা। এটা কিন্তু সমানুপাতিক, হ্যাঁ। তাহলে সমানুপাতিক তুল্য একটা কনস্ট্যান্ট, সেটাকে বলছে আমি আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, এখান থেকে তুমি L2 ইকুয়াল টু লিখতে পারো, এই L1টার দিকে আসলে প্লাস হয়ে যাবে, সুতরাং L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। বুঝতে পারলে? তাহলে এখান থেকে তুমি লিখবে L2 ইকুয়াল টু L1টা কমন নিয়ে নাও, সুতরাং 1 প্লাস আলফা ইন্টু, এটাকে তুমি ডেল্টা টি বলো বা স্মল টি লিখতে পারো তুমি, অসুবিধা নেই। সো ডেল্টা টি মানে কি? T2 মাইনাস T1। ডেল্টা টি লেখো, তাহলে কি তোমাদের অঙ্ক করতেও সুবিধা হবে। তোমাদের হয়তো এখান থেকে অঙ্ক দেবে না, অত ইয়ে করে দেবে না, চাপ নেই। আলফা দিয়ে আলফা বিটা গামা যেটা রিলেশন, সেখান থেকে অঙ্ক দিতে পারে, আমি বলে দেবো, চাপ নেই। তাহলে তোমরা এইটা রিলেশন পাচ্ছ, রাইট? এই রিলেশনটা তোমরা পাচ্ছ। এখানে যে আলফা লিখলাম, আর আলফাটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার হয়েছে? এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ওকে, দেখো তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটাকে সেটা বুঝতে হবে। তাহলে এখান থেকে তুমি সংজ্ঞাটাকে লিখতে পারো। এই রিলেশনটাকে তুমি যদি কাজে লাগাও, তাহলে তুমি কি লিখবে? এই L1টাকে বাঁ দিকে নিয়ে আসবে, মানে এই রিলেশনটা কাজে লাগাও, বা তুমি ডিরেক্ট এইটাকে কাজে লাগাও। তাহলে এখান থেকে তুমি আলফা ইকুয়াল টু কি লিখতে পারো? দেখো L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ডিভাইডেড বাই মানে T2 মাইনাস T1, রাইট? মানে এটা তুমি লিখতে পারো। তাহলে সুতরাং তুমি বলবে ভাই আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1, তাই তো? এটা তোমার আলফা। দেখো এইখান থেকে তুমি ডেফিনেশন তৈরি করতে পারো। ডেফিনেশন মুখস্থ করা কিছুই নেই, তুমি তৈরি করো ডেফিনেশন। কি তৈরি করবে তুমি? এরকম বলো, ইফ, দেখো টেম্পারেচারের যে, এটা কি ডেল্টা টি, এটা বা T2 মাইনাস T1, এটা কি টেম্পারেচারের চেঞ্জ, তাই তো? মানে ইনিশিয়াল টেম্পারেচার ছিল T1,
ফাইনাল টেম্পারেচার হচ্ছে T2, তাহলে টেম্পারেচারের চেঞ্জ কতখানি, T2 মাইনাস T1, মানে কী পরিমাণ চেঞ্জ হয়েছে। প্রথমে ছিল 10 ডিগ্রি, সেখান থেকে বেড়ে মনে করা হয়েছে 15 ডিগ্রি, তাহলে চেঞ্জ কতখানি হয়েছে, 5 ডিগ্রি চেঞ্জ হয়েছে। আমি ডেফিনেশনটা কীভাবে দাঁড় করাবো, আমি বলবো যদি 1 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ করি আমি, তার মানে কি, তার মানে হচ্ছে তোমার ডেল্টা টি বা T2 মাইনাস T1 এটা, অথবা ডেল্টা টি ইকুয়াল টু যদি তোমার 1 ডিগ্রি সেলসিয়াস হয়, মানে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করতে, এখানে যদি প্রসারণ বলছি তো আমি ইনক্রিজ কথাটা ইউজ করলাম, মানে বৃদ্ধি করতে, ঠিক আছে। মানে 1 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি করলাম, কোনো একটা ধাতু নিয়েছো বা কোনো একটা অবজেক্ট নিয়েছো তুমি, ঠিক আছে, সে নর্মাল টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। এবার তুমি কি করলে, ওই যে অবজেক্টের টেম্পারেচার তুমি ইনক্রিজ করলে 1 ডিগ্রি, মানে 27 থেকে 28 ডিগ্রি তুমি করলে, তাহলে 1 ডিগ্রি বাড়ানোর ফলে মানে ওই একক দৈর্ঘ্যে কী পরিমাণ পরিবর্তন হলো, ভালো করে বোঝো। তাহলে ডেল্টা টির মান যদি আমি 1 ডিগ্রি ইনক্রিজ করি, এবং L1 যদি তোমার 1 একক হয়, বা তুমি যদি এসআই সিস্টেম বলো তাহলে 1 মিটার যদি হয়, এসআই সিস্টেম বললে পরে 1 মিটার, সিজে সিস্টেম বললে 1 সেন্টিমিটার, বাট ইন জেনারেল বলছি আমি, তাহলে কি বলবো, এত একক। আর এখানেও আমি যদি বলি তাহলে এত একক, বুঝতে পারলে, মানে একক মানে কি বললাম, 1 একক বা 1 ডিগ্রি, মানে 1 ডিগ্রি একক, ঠিক আছে। ডিগ্রি সেলসিয়াস হতে পারে, ডিগ্রি কেলভিন হতে পারে, আর যেহেতু চেঞ্জ তার মানে কি ইউনিটটা সেম থাকবে, তো এখান থেকে বলে 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করার দরুন, হ্যাঁ, এই L1টা কী ধরলাম আমি, 1 ধরলাম, তাহলে 1 মিটার হোক 1 সেন্টিমিটার হোক, মানে একক দৈর্ঘ্যের কী পরিমাণ চেঞ্জ হবে, দেখো তাহলে আলফা ইকুয়াল টু কী দেখছো তুমি, কী পরিমাণ চেঞ্জ হবে, তাহলে আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1, বুঝতে পারছো তুমি কথাটা, মানে 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করার দরুন একক দৈর্ঘ্যে কী পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হবে, যে পরিমাণ পরিবর্তন হবে সেটাকেই বলো তুমি আলফা। এই তো ডেফিনেশন, বুঝে বুঝে করো ডেফিনেশন, ওকে মুখস্থ করে কিচ্ছু হবে না, বুঝতে পারলে। তার মানে তুমি 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করলে, 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করার দরুন, হ্যাঁ, বলছে ইনিশিয়াল মানে 1 একক দৈর্ঘ্যের যে পরিমাণ, 1 একক দৈর্ঘ্যের যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয় সেটাকেই বলে, মানে পরিবর্তন বলতে এখানে প্রসারণ হয় আর কি, রাইট। কারণ যেহেতু টেম্পারেচার তুমি বাড়াচ্ছ তাহলে প্রসারণ হবে, তাহলে তুমি প্রসারণ কথাটা ডিরেক্ট ইউজ করতে পারো, যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয় সেটাকে বলি আমরা আলফা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কথাটা কি বোঝাতে পারছি, তার মানে কি ডেল্টা টি ইকুয়াল টু 1 হলে পরে এবং L1 ইকুয়াল টু 1 হলে পরে, তাহলে আলফার ভ্যালুটা যেটা আসবে সেটাই তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাই তো পাচ্ছি আমরা। ডেল্টা টির ভ্যালু যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয় এবং L1টা যদি 1, ধরো আমি এসআই সিস্টেম বলতে 1 মিটার যদি হয়, তাহলে আলফা ভ্যালু যেটা আসবে সেটাই তোমার কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বুঝতে পারলে। এইভাবে সমস্ত ডেফিনেশন আমরা তৈরি করব। তাহলে এখানে আমি আরেকবার বলে দিই ডেফিনেশনটা কি, কোনো একটা তুমি কঠিন পদার্থ নিয়েছো, সেই কঠিন পদার্থের 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করতে, মানে প্রতি একক দৈর্ঘ্যে, দেখো এই যে L1টা কি আমি 1 নিয়েছি, তাহলে একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হবে, এই যে প্রসারণ, যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হবে সেটাকে কি বলছি আমরা আলফা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, তাহলে এটা হচ্ছে তোমার ফর্মুলা, ওকে। নেক্সট আসি আমরা, নেক্সটটা কি, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্রফল প্রসারণ, 2 নম্বর ক্ষেত্রফল প্রসারণ, ওকে। দেখো বুঝে নাও জিনিসগুলো, হ্যাঁ, মুখস্থ করার কোনো দরকার নেই, একবার দেখে না ভিডিওটা আর কিচ্ছু দেখতে হবে না। তাহলে ক্ষেত্রফল প্রসারণটা কেমন হবে, একই রকম, মানে ধরো কোনো একটা তুমি সিট নিয়েছো এরকম, ঠিক আছে, টেম্পারেচার মনে করো T1 টেম্পারেচারে এর এরিয়া ছিল সাপোজ A1, এবার তুমি টেম্পারেচার তুমি ইনক্রিজ করেছো, ইনক্রিজ করার দরুন কী হয়ে গেছে, এর এরিয়াটা প্রসারিত হয়ে গেছে। তো টেম্পারেচার তুমি T2 করেছো, T1 থেকে T2তে এসছো, বুঝতে পারছো ব্যাপারটা, T2টা কি অবশ্যই T1 থেকে বড়, তাহলে এরিয়াটা কী হয়ে গেছে তখন A2 হয়ে গেছে। তাহলে এরিয়ার কী পরিমাণ চেঞ্জ হয়েছে, ধরো এই পরিমাণ এরিয়ার চেঞ্জ হয়েছে, তাহলে এইটুকুনি কি এরিয়ার চেঞ্জটা, তাহলে এরিয়ার চেঞ্জ কতখানি হবে, এরিয়ার চেঞ্জ বলবে তুমি, মানে চেঞ্জ অফ
এরিয়া সেটা কি A2 মাইনাস A1, বুঝতে পারলে? তাহলে এইখানে বলছে ক্ষেত্রফল প্রসারণটা কেমন হবে, যে এরিয়ার যে চেঞ্জ A2 মাইনাস A1 এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনিশিয়াল এরিয়া ইনটু টেম্পারেচারের চেঞ্জ। একই রকম, ওইখানে আমরা দৈর্ঘ্য বলেছিলাম, এখানে আমরা ক্ষেত্রফল বলছি, তারপরটা আমরা ভলিউম বলবো, এই তো, আর কিছুই না। তাহলে এখানে A2 মাইনাস A1 ইকুয়াল টু, দেখো প্রপোর্শনাল তুললে একটা কনস্ট্যান্ট আসে, সেটাকে বলি আমি সাপোজ বিটা। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে বিটা লিখি আমরা, আলফা বিটা গামা লিখবো। ওকে, সুতরাং T2 মাইনাস T1। এখানে তুমি ডেল্টা, এই যে A2 মাইনাস A1 এটাকে তুমি ডেল্টা এও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। মানে এরিয়ার যে চেঞ্জ সেটা, পরিবর্তনটা, প্রসারণটা, হ্যাঁ এখানে তুমি প্রসারণও বলতে পারো, এক্সপ্যানশনটা, কারণ টেম্পারেচার তুমি বাড়াচ্ছ, তার মানে কি এক্সপ্যান্ডই করবে। ওকে, টেম্পারেচার কমালে পরে সেখানে কম্প্রেশন হতো, সেটা আলাদা প্রশ্ন, কারণ এখানে আমরা বেশিরভাগই মানে সবই আমরা কি এক্সপ্যানশনটাই দেবো, প্রসারণটাই পড়বো আমরা এখানে। তাহলে এখানে তুমি A2 ইকুয়াল টু কি লিখতে পারো বলো, তাহলে A1টা এদিকে চলে আসবে, সুতরাং A1 প্লাস বিটা ইন্টু T2 মাইনাস T1, বুঝতে পারলে? এখান থেকে তুমি লিখতে পারো, সুতরাং A1টা কমন নিয়ে নাও, তাহলে কি 1 প্লাস বিটা ইন্টু এই T2 মাইনাস T1, এটাকে তুমি ডেল্টা টি লিখে দাও, দেখতে সুন্দর লাগবে। ওকে, তাহলে ডেল্টা টি মানে কি টেম্পারেচারের চেঞ্জ, T2 মাইনাস T1। ওকে, এইটা তোমার সূত্র। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে ফাইনাল যে এরিয়া সেটা কতখানি হবে, এইটা হবে। ওকে, এখানে যে বিটা লিখেছি আমি, হয় আর এই বিটাটাকে কি বলা হয়ে থাকে, বিটাটা তোমার হচ্ছে গিয়ে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার দেখো তাহলে এই যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের ডেফিনেশনটা কেমন হবে, একই রকমভাবে ডেফিনেশন তৈরি করবো আমরা। সুতরাং বিটা ইকুয়াল টু, তুমি এখান থেকে লেখো, এখান থেকে লেখো বিটা ইকুয়াল টু, তাহলে কী হবে, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে A2টা লেখা হয়নি, সুতরাং A2 লিখে দাও, সরি A1টা লেখা হয়নি, A1টা লিখে দিলাম, এখানে A1টা লেখা হয়নি। ওকে, এই যে A1 ছিল না, A1টা এখানে লিখতে হতো। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি যদি এই রিলেশনটা দেখি, এইখানটায় দেখো বিটা ইকুয়াল টু আমরা কী বলতে পারি, A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1, রাইট? তাহলে A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইন্টু T2 মাইনাস T1, বুঝতে পারলে? এটা তোমার বিটা। এইখান থেকে তুমি ডেফিনেশন তৈরি করতে পারো, মুখস্থ করার দরকার নেই, ডেফিনেশন তৈরি করো। কীভাবে তৈরি করো তুমি, ইফ যদি কি দেখো এইখানে যদি টেম্পারেচারের চেঞ্জটা T2 মাইনাস T1 এটা যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয়, মানে তুমি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তুমি ইনক্রিজ করছো, 27 ছিল 28 করলে, 15 ছিল 16 করলে, 1 ডিগ্রি টেম্পারেচার তুমি ইনক্রিজ করলে, তার দরুন একক ক্ষেত্রফলে, মানে A1টা যদি 1 একক হয়, সিস্টেম যদি বলো সিজে সিস্টেম, এসআই সিস্টেম, সিজে সিস্টেমের ক্ষেত্রে সেন্টিমিটার স্কোয়ার হবে, এসআই সিস্টেমের ক্ষেত্রে মিটার স্কোয়ার হবে। ওকে, আমি ইন জেনারেল বলছি আমি। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করতে প্রতি একক ক্ষেত্রফলে, কথাটা বোঝো, মানে কি ক্ষেত্রফলটা একক ক্ষেত্রফলে কী পরিমাণ এরিয়ার প্রসারণ হবে, মানে ক্ষেত্রফলের প্রসারণ হবে, সেটাকেই বলবো আমরা বিটা। তাহলে বিটা ইকুয়াল টু দেখো তাহলে A2 মাইনাস A1 হচ্ছে না, যদি তুমি টেম্পারেচারের চেঞ্জটা 1 ধরো, A1টাকে যদি 1 ধরো, তাহলে কি বিটা ইকুয়াল টু কি A2 মাইনাস A1 হবে। তাহলে যে পরিমাণ প্রসারণ হবে সেটাকেই বলবো আমরা ক্ষেত্রফল প্রসারণ। কথাটা বোঝাতে পারলাম? মানে কোনো কঠিন পদার্থ তুমি নিয়েছো, সেই কঠিন পদার্থের 1 ডিগ্রি টেম্পারেচার তুমি ইনক্রিজ করেছো, তার ফলে এই যে এখানে যে কথাটা লিখেছি যে একক ক্ষেত্রফলে, মানে একক মানে কি 1, মানে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফলের প্রসারণ হবে সেটাকেই বলবো আমরা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। বুঝতে পারলে কথাটা? সেটাকেই বলবো আমরা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, ডেফিনেশনগুলো এইভাবেই তোমরা তৈরি করবে। হ্যাঁ, নেক্সট আমরা যেটা আসবো কি ভলিউম, মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ, 3 নম্বর আয়তন প্রসারণ। ওকে, দেখো
একই রকম ব্যাপার। তাহলে আয়তন প্রসারণ মানে কি, প্রথমে ধরো একটা ভলিউম ছিল, এটা সাপোজ টেম্পারেচার T1 ধরে নাও, একই রকমভাবে। তাহলে যখন টেম্পারেচার যখন T1 ছিল তখন ভলিউম V1। এবার টেম্পারেচার তুমি ইনক্রিজ করেছো, তার দরুন কী হলো, দেখা গেলো ভলিউমটা বেড়ে গেছে কিছুটা, ভলিউমটা কিছুটা বেড়ে গেছে টেম্পারেচার ইনক্রিজ করার দরুন, বুঝতে পারলে? তাহলে এটা ধরো তোমার টেম্পারেচার T2 হুইচ ইজ গ্রেটার দ্যান T1, এটা ভলিউম V2, ভলিউমটা কত এখানে V2, এটাও কিন্তু অবশ্যই V1 এর থেকে বড়। তাহলে ভলিউমটা কি বেড়ে গেছে, তাহলে ভলিউমের কি পরিমাণ চেঞ্জ হয়েছে, ডেল্টা ভি, দ্যাট ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1। এবার বলছে এই যে ভলিউমের যে চেঞ্জটা মানে V2 মাইনাস V1 বা ডেল্টা ভি ডিরেক্টলি প্রপোর্শনাল হবে কি ইনিশিয়াল ভলিউম ইনটু টেম্পারেচারের চেঞ্জ। একই রকম দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে যেমন দেখলে, ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে যেমন দেখলে, ভলিউমের প্রসারণের ক্ষেত্রেও একই রকম হয়, বুঝতে পারলে? এবার কি করবে তুমি, এই প্রপোর্শনাল তুলবে, তাহলে প্রপোর্শনাল তুললে ওরা একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টকে আমরা গামা লিখে থাকি, V1 T2 মাইনাস T1, বুঝতে পারলে? এখান থেকে তুমি V2টা ক্যালকুলেট করতে পারো, সুতরাং V2 ইকুয়াল টু V1টা ডান দিকে নিয়ে আসে প্লাস হয়ে যাবে গামা ইন্টু V1 ইন্টু T2 মাইনাস T1, বুঝতে পারলে? তাহলে এখান থেকে তুমি বলবে ভাই V2 ইকুয়াল টু V1 1 প্লাস এখানে গামা, এটাকে তুমি ডেল্টা টি লিখে দাও। ওকে, তাহলে ডেল্টা টিটা কি টেম্পারেচারের চেঞ্জ। তাহলে এখানে তুমি লিখবে যে ডেল্টা টি হচ্ছে তোমার কি টেম্পারেচারের চেঞ্জ T2 মাইনাস T1, আর গামা যেটা লিখলাম গামাটা হচ্ছে তোমার কি আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, আচ্ছা বুঝলাম। তাহলে এখানে একই রকমভাবে আয়তন প্রসারণ গুণাঙ্কের ডেফিনেশন বলো, তাহলে তুমি ডেফিনেশনটা এই জায়গা থেকে তৈরি করতে পারো, মানে এখান থেকে তুমি লিখতে পারো, কি লিখবে তুমি, গামা ইকুয়াল টু একই রকম আসবে, তাহলে গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম ইন্টু টেম্পারেচারের চেঞ্জ। ডেফিনেশন তুমি কী করে বলে বলো, আশা করি বুঝে গেছে কী করে বলতে হবে, ক্লিয়ার হয়েছে? এখানে তুমি বলবে ইফ টেম্পারেচারের চেঞ্জ মানে T2 মাইনাস T1 দ্যাট ইজ ইকুয়াল যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয় এবং ইনিশিয়াল ভলিউমটা ধরো 1 একক, সিজিএস বা এসআই সিস্টেম হলে কী হতো, সিজিএস সিস্টেম হলে সেন্টিমিটার কিউব হতো, এসআই সিস্টেম হলে মিটার কিউব হতো, ঠিক আছে? তাহলে কোনো কঠিন পদার্থের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করলে হ্যাঁ প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তনের প্রসারণ হবে সেটাকেই বলবো আমরা গামা। গামা ইকুয়ালটা কী পাচ্ছ তুমি, V2 মাইনাস V1। দেখো এখানে তুমি V1টাকে 1 পুট করো, T2 মাইনাস T1টাকে 1 পুট করো, তাহলে গামা ইকুয়ালটা তুমি ভলিউমের চেঞ্জ পাচ্ছ। তাহলে যে পরিমাণ ভলিউমের চেঞ্জ বা প্রসারণ হবে সেটাকেই বলবো আমরা কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। জিনিসটা ক্লিয়ার হয়েছে? কিছুই না, একদম সিম্পল জিনিস ভাই, শুধু একটুখানি বুঝে নাও তাহলে সব কিছু করতে পারবে। হ্যাঁ, তাহলে কী শিখলাম এতক্ষণ পর্যন্ত আমরা, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আয়তন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। এইবার একটা প্রশ্ন করি আমি, এই যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলছো, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলছো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলছো, এদের ইউনিট কী হবে, এদের ইউনিট কী হবে? এখান থেকে এবার দেখো ইউনিটটা ভালো করে, এখানে তাকাও, এইখানটায় ভালো করে তাকাও, এই রিলেশনটা দেখো। আমি প্রথমে দৈর্ঘ্যের কথা বলি, এটার আমি ইউনিট বলছি। ওকে, সাধারণত আমরা দু ধরনের ইউনিট পাই, সিজিএস আর এসআই ইউনিট। সিজিএসেরটা কত হবে, এসআইটা কত হবে বলো আমাকে। দেখো আলফা ইকুয়াল টু তুমি কী পাচ্ছ, লেন্থের চেঞ্জ ডিভাইড বাই লেন্থ। লেন্থের চেঞ্জ করো যাই করো সে তো ভাই লেন্থই দেবে, তার ইউনিটটা কী হবে, লেন্থই হবে, মানে মিটার বলো সেন্টিমিটার বলো সেটা হবে। নিচেও লেন্থ, তার মানে কি এই লেন্থের ইউনিট আর লেন্থের ইউনিট কেটে যাবে, নিচে কী থাকবে দেখো টেম্পারেচার, তাহলে টেম্পারেচার ইউনিট হবে। তাহলে আলফার মানটা মানে যে প্রসারণ গুণাঙ্ক সেটা দেখো ইনভার্স টেম্পারেচার, মানে 1 বাই টেম্পারেচার, তাহলে কি টেম্পারেচার টু দি পাওয়ার -1 বলতে পারো তুমি, তাই নয় কি? তাহলে সিজিএস সিস্টেম সেটা আমরা লিখতে পারি কি ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। এটাকে অনেক সময় আমরা এরকম লিখে থাকি, এরকম দিয়ে ডিগ্রি
ডিগ্রি সেলসিয়াস। এটা লেখো বা এটা লেখো, একই গল্প, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এসআই সিস্টেম আমরা কি কেলভিন ইউজ করি, তাহলে এখানে টেম্পারেচারটা কি কেলভিন হবে, তাহলে পরে যেহেতু 1 রয়েছে তাহলে আমি টু দি পাওয়ার -1 বলতে পারি, অর এইরকম বলতে পারো তুমি কেলভিন। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, তাহলে এখানে যদি মাত্রা জিজ্ঞাসা করে তাহলে তোমার টেম্পারেচারের যে মাত্রা হবে সেটাই কি তোমার ইনভার্স ফর্মে হয়ে যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা, ক্ষেত্রফলের দেখো, এইখানটা ক্ষেত্রফল, রাইট, এইটা ক্ষেত্রফল। এর ক্ষেত্রে তুমি ইউনিট দেখো, ইউনিট দুটো বলি, এক সিজিএস আর এক এসআই। দেখো এখানেও এরিয়া, মানে এরিয়া চেঞ্জ, মানে সেটা এরিয়ারই ইউনিট দেবে, ডিভাইডেড বাই এরিয়া রয়েছে, তাহলে কি এই এরিয়া কেটে যাবে, তাহলে শুধুমাত্র কি নিচে টেম্পারেচারের চেঞ্জ রয়েছে, মানে সেটা কি টেম্পারেচারের ইউনিট দেবে। তাহলে সিজিএস সিস্টেমে টেম্পারেচার কি, ওই যে বললাম ডিগ্রি সেলসিয়াস বলে থাকি আমরা, সেটা টু দি পাওয়ার -1 হবে, অথবা একই রকম, মানে সবই একই হবে। প্রসারণ গুণাঙ্কের ইউনিটগুলো কি ইনভার্স টেম্পারেচার হবে, তাহলে এর ক্ষেত্রে কেলভিন টু দি পাওয়ার -1 অথবা পার কেলভিন। একই রকমভাবে ভলিউমেরটা দেখো, এটা ইউনিট কি বললাম, এক সিজিএস আর এক এসআই সিস্টেম। তাহলে এখানে ভলিউম কেটে যাবে, টেম্পারেচার থাকবে, তাহলে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1, অথবা পার ডিগ্রি সেলসিয়াস অর পার কেলভিন। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে এই হচ্ছে তোমার কঠিন পদার্থের ক্ষেত্রে 3 ধরনের প্রসারণ এবং তাদের প্রসারণ গুণাঙ্ক। ওকে, এবার এই তিনটের মধ্যে একটা রিলেশন রয়েছে, তোমাদের রিলেশনগুলোর প্রুফ নেই, প্রুফ থাকলে আমি করে দিতাম, বাট আমি করতে চাইছি না, কারণ তোমরা মানে তোমাদের এখন করে লাভ নেই, ঠিক আছে। সো আমি জাস্ট একটু বলে দিই, আমি দেখো মনে রাখার টেকনিকটাই বলে দেবো, চাপ নেই। যেরকম আমরা কি পেয়েছি, আলফা, আলফাটা কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, পেয়েছি বিটা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, পেয়েছি গামা ভলিউম প্রসারণ গুণাঙ্ক, রাইট, মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক। কি হয় বলি, বিটাটা কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের তুমি যদি ইউনিট দেখো মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার টার্ম থাকছে, রাইট, এই স্কোয়ার তুমি 2টাকে ক্যান্সেল করবে, কি হবে এখানে 2 ইন্টু আলফা হবে, বুঝতে পারলে। আর এটা কি গামাটা কি আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তনের ক্ষেত্রে তুমি যদি ইউনিট দেখো মিটার কিউব হবে, এইখানে 3টাকে তুমি ক্যান্সেল করবে, তাহলে এখানে কি হবে, এটা হবে তোমার 3 ইন্টু আলফা, বুঝতে পারলে। আর আলফা তো আলফা থাকছেই, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে তোমার মানে বিটার সাথে আলফা রিলেশন, গামার সাথে আলফা রিলেশন। আমি যদি 3টাকে একসাথে লিখতে চাই তাহলে কি লিখবো আমি, তাহলে আলফা মানে তো আলফা ভাই, তাহলে এখান থেকে তুমি আলফা ক্যালকুলেট করতে পারছো, তাহলে আলফা ইকুয়াল তুমি লিখবে হয় বিটা ডিভাইডেড বাই 2। সিমিলারলি তুমি এখানে লিখবে আলফা ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই 3, আর এখানে আলফা। তাহলে দেখো বাদিকে সবারই সেম আলফা, তাহলে তুমি সুতরাং বলতে পারো না আলফা ইকুয়াল টু বিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু গামা বাই 3। তাহলে এটাই আমাদের কি রিলেশন। হ্যাঁ, এইখান থেকে অঙ্ক দেয়, এমসিকিউতে কিন্তু এখান থেকে অঙ্ক দেয়। হয়তো তোমাকে আলফা ভ্যালু বলে দিল, বিটা ভ্যালু বের করতে বললো, হয়তো তোমাকে আলফা ভ্যালু বলে দিল, তোমাকে গামার ভ্যালু বের করতে বললো, বা এরকম বলতে পারে গামার ভ্যালু বলে দিল, আলফার ভ্যালু বের করে দেখাও। তার মানে কি তোমাকে এই রিলেশনগুলো মনে রাখতে হবে, হয় এটা মনে রাখো, না হয় কি এই জিনিসটা মনে রাখো, বুঝতে পারলে। তো এই জিনিসগুলো তোমাকে একটু বুঝে বুঝে করতে হবে। ক্লিয়ার হয়েছে? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে তরলের প্রসারণ, তরলের প্রসারণ দেখব আমরা। একই রকম তরলের প্রসারণ। ওকে, দেখো প্রথম কথা এটা বলতে হয় সেটা কি, তরলের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। তাহলে তরলকে তুমি যে পাত্রে রাখবে সেই পাত্রে তার আকার এবং আয়তন ধারণ করবে। ক্লিয়ার হয়েছে? এবার ধরো তুমি একটা পাত্র নিয়েছো, এখানে তুমি তরল দিয়েছো, এখানে সাপোজ এখানে তরল রয়েছে, লিকুইড হতে পারে, জল হতে পারে, তেল হতে পারে, যা খুশি লিকুইড রয়েছে। তাহলে ভেতরটা তোমার কি রয়েছে, এখানে তোমার রয়েছে লিকুইড তরল রয়েছে। আর এটা তোমার একটা পাত্র নিয়েছো তুমি, এই যে এটা একটা পাত্র, এটার পাত্রটা হতে পারে লোহার, হতে পারে তামার, এটা একটা পাত্র। সাপোজ আমি এটা বলছি, সাপোজ পাত্রটা তামা বা স্টিলের,
যে কোনো একটা ধরলাম তামার পাত্র। এইবার ঘটনাটা কী হচ্ছে দেখো, এবার তুমি কি করলে, বাইরে থেকে টেম্পারেচার দিচ্ছ, তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, মানে এই যে পাত্রটা তুমি উত্তপ্ত করছো, তুমি এখানে টেম্পারেচার তুমি বাড়াচ্ছ, বাইরে থেকে তুমি হিট দিচ্ছ মেনলি। তাহলে কি হবে, তাহলে পরে এই ভেতরে যে তরল রয়েছে সেগুলো আস্তে আস্তে এক্সপ্যান্ড করতে শুরু করবে, সেগুলো আস্তে আস্তে কি এক্সপ্যান্ড মানে প্রসারণ করতে শুরু করবে, প্রসারণ হবে। এইবার ভালো করে ভাবো, এখানে একটা তুমি পাত্র নিয়েছো, সেই পাত্রটা কিসের পাত্র, তামার পাত্র। ভাই টেম্পারেচার বাড়ালে পরে তামারও তো প্রসারণ হয়, তার মানে কি, তার মানে যখন তুমি একটা পাত্রের মধ্যে তরল বা গ্যাসকে নিয়ে যখন তুমি উত্তপ্ত করছো, আমি তরলের কথা বলছি এখানে, সো তরলটাকে নিয়ে যখন তুমি উত্তপ্ত করছো তখন কি হয়, পাত্রটারও প্রসারণ হয়, প্লাস যে পাত্রটার ভেতরে লিকুইড বা তরল রয়েছে সেটারও প্রসারণ ঘটে, তাই তো? তাহলে দুজনেরই প্রসারণ ঘটে। এইখানেই চলে আসে একটা গল্প। তাহলে তুমি যদি সাপোজ এই পাত্রের প্রসারণটাকে নেগলেক্ট করো, ইগনোর করো, শুধুমাত্র লিকুইডের প্রসারণটাকে তুমি যদি কনসিডার করো, তখন সেই ধরনের প্রসারণকে বলে থাকি আমরা আপাত প্রসারণ। কি বললাম, তুমি যদি পাত্রের প্রসারণটাকে উপেক্ষা করো, ইগনোর করো, শুধুমাত্র লিকুইডের প্রসারণটায় যদি তুমি কনসেন্ট্রেট করো, অ্যাকাউন্ট করো বা তুমি কনসিডার করো, তাহলে সেই যে প্রসারণটা সেটাকে বলে থাকি আমরা আপাত প্রসারণ। তাহলে কি বললাম, প্রথম পয়েন্ট হচ্ছে তোমার পাত্রের প্রসারণটাকে তুমি উপেক্ষা করছো। ক্লিয়ার হয়েছে? এটাই ইম্পর্টেন্ট, হ্যাঁ, পাত্রের প্রসারণ উপেক্ষা করলে তরলের যে প্রসারণ হয়, তরলের যে প্রসারণটা হয় তাকেই বলে থাকি, বলা হয় আপাত প্রসারণ। ক্লিয়ার হয়েছে? মানে শুধুমাত্র তুমি তরলটার প্রসারণ কনসিডার করলে সেটাকে বলবো আমরা আপাত প্রসারণ। ওকে, এটাকে আমি যদি প্রসারণ গুণাঙ্কের কথা যদি বলো তাহলে তুমি লিখবে, যেহেতু ভলিউম, ঠিক আছে, তুমি গামা দিয়ে লিখতে পারো। তাহলে গামা মানে আমি অন্য কালিতে দেখাই, এটার ক্ষেত্রে গামা এ দিয়ে দাও, অ্যাপারেন্ট প্রসারণ গুণাঙ্ক, এটা প্রসারণ গুণাঙ্ক। আমি ফর্মুলায় আসবো, চাপ নেই। সেকেন্ড কি হবে, সেকেন্ড হচ্ছে তোমার, খেলায় সেকেন্ড নয়, ফার্স্ট সেকেন্ড নয়, এখানে সেকেন্ড, সেটা কি প্রকৃত প্রসারণ। সেটা কি, তোমাকে এই পাত্রের প্রসারণটাকেও কনসিডার করতে হবে, তবেই তো তুমি অ্যাকচুয়াল প্রসারণটা তুমি পাবে রে বাবা। কথাটা কি বুঝতে পারছি আমি? মানে তুমি পাত্রের মধ্যে তুমি জল নিয়েছো, পাত্রটাকে উত্তপ্ত করছো, জলটা প্রসারিত হচ্ছে, পাত্রটা প্রসারিত হচ্ছে, তাহলে তুমি যদি জলটার অ্যাকচুয়াল প্রসারণটা নিতে চাও তাহলে তুমি কী করে পাবে, পাত্রের প্রসারণটাকে সেখানে কনসিডার করতে হবে। তাহলে পাত্রের প্রসারণটাকে তুমি যদি কনসিডার করো তাহলে তুমি পাবে প্রকৃত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ মানে কি, প্রকৃত প্রসারণ মানে প্রকৃত প্রসারণ, হ্যাঁ, এটা মানে তুমি কি দেখবে, তাহলে দুটো জিনিস থাকবে এখানে, এক আপাত প্রসারণ তো থাকবেই। আপাত প্রসারণটা কি, শুধুমাত্র লিকুইডের প্রসারণ, আপাত প্রসারণ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকে বোঝে না, প্লাস পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ। ওকে, তাহলে আমি যদি প্রসারণ গুণাঙ্ক দিয়ে লিখি তাহলে আমি লিখব গামা রিয়েল দ্যাট ইজ ইকুয়াল টু গামা অ্যাপারেন্ট প্লাস গামা পাত্র, মানে এটা জাস্ট নর্মাল গামা লিখলাম আমি, তাহলে এইটা তুমি পাবে। তাহলে এই রিলেশনটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে তুমি লিকুইডের প্রসারণ দেখছো, একই রকম গল্প। তাহলে লিকুইডের ক্ষেত্রে শুধুমাত্র ভলিউম প্রসারণ হয়, তাহলে ভলিউমের চেঞ্জ হবে V2 মাইনাস V1, সেটা প্রপোর্শনালটা কী হবে, যদি তুমি আপাত প্রসারণটাকে প্রথমত কনসিডার করো তাহলে তুমি লিখবে ভাই গামা এ কিন্তু টেম্পারেচারের চেঞ্জ। তাহলে এখান থেকে সরি, এটা ভুল বললাম, এটা যেহেতু প্রপোর্শনাল বলেছি তাহলে আমার গামাটা পরে লিখবো আমি। এখানে ইনিশিয়াল ভলিউমটা ধরলাম V1, তাহলে V2 মাইনাস V1
প্রপোর্শনাল তুলে একটা কনস্ট্যান্ট লিখতে পারি আমরা, এবং এটাকে যদি আমি আপাত প্রসারণ বলি তাহলে কি গামা এ বলবো ইন্টু V1 টু T2 মাইনাস T1। আপাত প্রসারণের ক্ষেত্রে একই ফর্মুলা, রিয়েল প্রসারণের ক্ষেত্রে একই ফর্মুলা, কিন্তু সেখানে এই গামাটার ভ্যালু চেঞ্জ হবে। বুঝতে পারলে? এখান থেকে তুমি ভাই করতে পারো যে V2 ইকুয়াল টু, তাহলে এটা দিকে আসলে প্লাস হবে, সুতরাং V1টা কমন নিতে পারি 1 প্লাস গামা এ ইন্টু ডেল্টা টি। বুঝতে পারলে? সিমিলারলি তুমি যদি রিয়েলের কথা ভাবো তাহলে তুমি বলবে যে একই রকম V2 মাইনাস V1 ইকুয়াল টু, এখানে কি গামা রিয়েল হবে ইন্টু V1 ইন্টু টেম্পারেচারের চেঞ্জ। বুঝতে পারলে? এবার তুমি নিশ্চয়ই রিলেশন জানো, গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা, মানে গামা অ্যাকচুয়ালি পাত্রের প্রসারণ গুণাঙ্ক, এটা তোমরা জানো। তাহলে এখান থেকে জাস্ট নর্মাল তুমি V2 ইকুয়াল টু V1 কমন নিলে পরে 1 প্লাস গামা আর ইন্টু ডেল্টা টি, এটা তুমি লিখতে পারো। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হচ্ছে তোমার কি আয়তনের প্রসারণ বা প্রসারণ গুণাঙ্ক ইসের ক্ষেত্রে, লিকুইডের ক্ষেত্রে। ওকে, আয়তনের প্রসারণ বা প্রসারণ গুণাঙ্ক কার ক্ষেত্রে? লিকুইডের ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? তাহলে দুটো জিনিস পাচ্ছি আমরা, এক হচ্ছে তোমার আপাত প্রসারণ, আর এক হচ্ছে তোমার প্রকৃত প্রসারণ। খুব ইম্পর্টেন্ট। এখানে যে গামা আর লিখেছি, গামা আর কিন্তু অবশ্যই গামা এ প্লাস গামা হবে। ক্লিয়ার হয়েছে? সত্য মিথ্যায় কিন্তু এখান থেকে প্রশ্ন দেয়। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার কি, তাহলে ইসের ক্ষেত্রে হয়ে গেল, তরলের ক্ষেত্রে হয়ে গেল, আর কিছুই নেই তরলের ক্ষেত্রে। হ্যাঁ, এবং এককে কিন্তু সেম, কারণ ভাই প্রসারণ গুণাঙ্ক একক সবার এক হবে। হ্যাঁ, এবার আমরা দেখব গ্যাসের প্রসারণ। গ্যাসের প্রসারণ, বলো গ্যাসের প্রসারণটা অ্যাকচুয়ালি কি হয়? গ্যাসেরও কিন্তু কোনো আকার বা আয়তন নেই, গ্যাসেরও কোনো আকার বা আয়তন নেই, মানে গ্যাসকে তুমি যে পাত্রে রাখবে সেই পাত্রেই তার আকার এবং আয়তন ধারণ করবে। এইবার গ্যাসগুলোর মধ্যে কি ইন্টারমলিকুলার ফোর্সটা কম হয়। দেখো সলিডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্সটা অনেকটা বেশি, তার জন্য কি সলিড সেটা। তবে লিকুইডের ক্ষেত্রে মানে তার জন্য কি সেটাকে সহজেই ভাঙতে পারি না আমরা। কিন্তু যদি লিকুইড বলি, লিকুইডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্সটা একটু কম হয়, তাই আমরা ইজিলি হাত দিলে পরে মানে ভেঙে যায় অ্যাকচুয়ালি, রাইট? আমরা হাত ঢুকিয়ে দিতে পারি, আমরা ইজিলি কি জলের মধ্যে হাত ঢুকিয়ে দিতে পারি আমরা। গ্যাসের ক্ষেত্রে কী হয়? সেই ইন্টারমলিকুলার ফোর্সটা আরও কম হয়, তার ফলে কি তারা মলিকুলসগুলো বা অ্যাটমসগুলো একটু দূরে দূরে থাকে। সলিডের ক্ষেত্রে যেরকম কি কাছাকাছি থাকে, সলিডের ক্ষেত্রে কাছাকাছি থাকে, কাছাকাছি থাকে, কাছাকাছি থাকে। বুঝতে পারলে? লিকুইডের ক্ষেত্রে একটু দূরে থাকে, একটু দূরে থাকে। গ্যাসের ক্ষেত্রে অনেক বেশি দূরে থাকে। কথাটা বলতে পারলাম? তার মানে কি এর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সটা বেশি, এর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সটা একটু কম সলিডের থেকে, আর গ্যাসের তো লিকুইডের থেকেও কম। বুঝতে পারলে? তার জন্য যেটা হয় এই গ্যাসের ক্ষেত্রে প্রসারণটা বা প্রসারণ গুণাঙ্কটা এই মানে এদের থেকেও বেশি হয়। মানে এটা ধরো সলিডের ক্ষেত্রে বলছি আমি, এটা ধরো তোমার লিকুইডের ক্ষেত্রে, এটা ধরো তোমার গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে? এর সলিডের থেকে লিকুইডের প্রসারণ গুণাঙ্ক ভলিউম বলো, মানে অ্যাকচুয়ালি সবই ভলিউম ধরছি কারণ তিনটের কমন কি ভলিউম। তাহলে লিকুইডের ক্ষেত্রে ভলিউম বা আয়তনের যে প্রসারণটা সেটা কিন্তু সলিডের থেকে বেশি হয়। সিমিলারলি তোমার গ্যাসের যে প্রসারণ, আয়তন প্রসারণ, সেটা কিন্তু লিকুইডের থেকেও বেশি হয়। বুঝতে পারলে? এই জিনিসগুলো আমরা সবাই জানি। যেমন একটা এক্সাম্পল দিই তোমাদের, তোমরা নিশ্চয়ই দেখেছো বাড়িতে যখন দুধ জাল দেওয়া হয়, দুধ জাল দিলে পরে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু মানে দুধ উত্তপ্ত করলে পরে, হ্যাঁ, উত্তপ্ত অবস্থায় কি উথলিয়ে উঠে আসে, তাই না? উথলিয়ে উঠে আসে মানে বেরিয়ে পড়ে আর কি, মানে উপরে মানে চারিদিকে পড়ে যাওয়ার চেষ্টা করে, মানে উতাল আসে আর কি। এই উতাল আসছে কেন আসে? কারণ কি? ঘটনাটা হচ্ছে তোমার যে দুধ তুমি নিচ্ছ, হ্যাঁ, দুধের মধ্যে কি থাকে, মানে দুধের ভেতরে দ্রবীভূত বায়ু থাকে, বায়ুটা কি দ্রবীভূত অবস্থা থাকে, এবং যখন আমরা টেম্পারেচার ইনক্রিজ করি মানে উত্তপ্ত করি, তখন কি, যেহেতু বায়ু মানে কি গ্যাস, তাই না? তাহলে তার প্রসারণ, তাপীয় প্রসারণ হবে। আবার আমরা বললাম কি গ্যাসের ক্ষেত্রে প্রসারণটা বেশি হয়, গ্যাসের ক্ষেত্রে প্রসারণটা তারা বেশি হয়, তার ফলে কী হচ্ছে দেখো, দুধের মধ্যে যে বায়ুগুলো রয়েছে সেই বায়ুগুলোর প্রসারণ বেশি হবে। প্রসারণ বেশি হয় সেটা কি
উথাল দিয়ে বেরিয়ে পড়ে, বুঝতে পারলে? এর জন্য কিন্তু দুধের কি মানে দুধের টেম্পারেচার ইনক্রিজ করলে পরে সেটা কি উথলিয়ে পড়ে আসে, বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো। হ্যাঁ, আরও এরকম অনেক এক্সাম্পল রয়েছে। যেরকম ধরো তোমরা বাড়িতে করেছো কিনা জানি না, আমরা অনেক সময় করি দেখবে। ধরো তুমি বেলুন ফোলালে বেলুনটা ফুলিয়ে মানে যে যে মানে যে মুখটা, যে ওপেন মুখটা, খোলা মুখটা, সেই খোলা মুখটাকে তুমি শক্ত করে ধরে বেলুনটাকে হালকা একটুখানি মানে পুরো মানে আগুনের কাছে নিয়ে যাবে না, আগুনের কাছে নিয়ে গেলে ফেটে যাবে, একটুখানি তুমি হিট দেবে, মানে একটুখানি হালকা হিট দেবে, দেখবে ওর ভলিউমটা বেড়ে গেছে। ঘটনাটা কী হয় বলো তো? ভেতরে তো ভাই গ্যাস রয়েছে, গ্যাসের তো প্রসারণ হবে, তাহলে গ্যাসের প্রসারণ হলে সেটা তো বেড়ে যাবে, আয়তনে বেড়ে যাবে, বুঝতে পারলে? যেরকম অনেক এক্সাম্পল রয়েছে। যেরকম আমি একটা প্রথমেই বলেছিলাম যে বোতলের ছিপি, মানে ধরো একটা বোতল রয়েছে এরকম, একটা বোতল রয়েছে মনে করো, এইখানে তুমি ক্রক দিয়েছো, মানে ওই ছিপি ক্রকগুলো যে কাঠের হয় না, আলাদিন ভেতরে রয়েছে, আমরা দেখেছিলাম না আলাদিন, ওই ম্যাজিকটা মানে ঘষলে পরে বেরিয়ে আসে ওইরকম, ঠিক আছে? এখানে আলাদিন রয়েছে মনে করো, আলাদিন আমাদের। ওকে, এবার ঘটনাটা কী হচ্ছে দেখো, এরকম আটকে গেছে, এটা খুলছে না, এটা খুলতে পারছি না, তুমি এটাকে কী করে খুলতে পারো বলো তো? তোমাকে জাস্ট কিছুই করতে হবে না, এটাকে তুমি একটুখানি হিট দাও। হিট দিলে কী হবে? এর ভেতরে তো বায়ু রয়েছে, বায়ুগুলো কী হবে বলো? প্রসারিত হয়ে কি বাইরে বেরিয়ে চলে আসতে চাইবে, তার ফলে কি ককটার উপরে কি এটা ফোর্স দেওয়া শুরু করবে, এই যে ফোর্স পেয়ে ককটা কি ফুস করে ছিটকে চলে যাবে, বুঝতে পারলে? এইভাবে তুমি খুলতে পারো। তাহলে এই জিনিসগুলো আমরা সবাই জানি, খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জিনিস এগুলো, ঠিক আছে? তো ইন্টারেস্টিং ব্যাপার আরও দেখো, এই গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র টেম্পারেচার নয়, চাপ দিয়েও কিন্তু আমরা প্রসারণ ঘটাতে পারি, মানে গ্যাসের প্রসারণটা মেনলি তোমার চাপের ক্ষেত্রে, চাপের পরিবর্তনের জন্য হতে পারে, তোমার উষ্ণতার পরিবর্তনের জন্য হতে পারে, ভলিউমের চেঞ্জের জন্য হতে পারে গ্যাসের প্রসারণ। তার জন্যই তোমরা দেখবে বয়েলের সূত্র পাও, চার্লসের সূত্র পাও, চাপের সূত্র পাও, যেটা আমি গ্যাসের আচরণ চ্যাপ্টারে কিন্তু সুন্দর করে বুঝিয়েছি, ওয়ান শট ভিডিও দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও, একবার দেখে নাও ভাই ভিডিওটা, আর কিছু দেখতে হবে না, ওইখান থেকে এক্সামে সব আসবে, বুঝতে পারলে? একবার তোমরা গিয়ে দেখে নাও, জাস্ট একবার গিয়ে দেখে নাও। ওকে, এইখানে মেনলি আমরা চার্লসের সূত্র পড়ব, কারণ চার্লসের সূত্রের ক্ষেত্রে ভলিউমের প্রসারণটা দেখতে পাই। ওকে, চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা ভলিউমের প্রসারণটা দেখতে পাই, তাই আমরা চার্লসের সূত্রটা এখানে বলবো। ভলিউমের প্রসারণ মানে কি, চার্লসের সূত্র কি বলে একটু বলে দিই, আমরা জানি নিশ্চয়ই এটা, চার্লসের সূত্র, ওকে, কি বলছে দেখো, চার্লসের সূত্রের ক্ষেত্রে প্রেশারটাকে তোমার কনস্ট্যান্ট রাখতে হবে, প্লাস মাসটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে কি, একটা নির্দিষ্ট মানে একটা স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তনকে তুমি 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করাবে টেম্পারেচার, বা হ্রাস করাবে, আমি ইনক্রিজটাই বলছি, দুটোই বৃদ্ধি বা হ্রাস তুই করাতে পারো। তার মানে কি, একটা গ্যাস তুমি নিয়েছো, গ্যাসের কি প্রেশার এবং যে মাস সেটা তুমি কনস্ট্যান্ট রেখে দিয়েছো, ভালো করে বোঝো কথাটা, প্রেশার এবং মাসটাকে তুমি কনস্ট্যান্ট রেখে দিয়েছো, দিয়ে সেই গ্যাসের আয়তনটাকে মানে সেই গ্যাসটাকে তুমি 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করালে, 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করানোর দরুন 0 ডিগ্রি টেম্পারেচার উষ্ণতায় গ্যাসটার যে ভলিউম ছিল সেই ভলিউমের 1/273 অংশ বৃদ্ধি পায়। কথাটা বুঝতে পারছো? কথাটা ঠিক এরকম বলতে চাইছি আমি, মানে ধরো 0 ডিগ্রি টেম্পারেচার যখন 0 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন গ্যাসটার ভলিউম ধরলাম আমি V0, ক্লিয়ার হয়েছে? এইবার টেম্পারেচার আমি কি করলাম, 1 ডিগ্রি ইনক্রিজ করলাম, তাহলে 1 ডিগ্রি ইনক্রিজ করলাম, তাহলে 1 ডিগ্রি যদি আমি ইনক্রিজ করে থাকি তাহলে পরে তখন তার ভলিউম কী হবে, অন্তিম ভলিউমটা কত হবে, তাহলে অন্তিম ভলিউম যেটা পাবো সেটা V, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো ইনিশিয়ালি 0 ডিগ্রি টেম্পারেচার তার ভলিউম ছিল V0, কতখানি বাড়বে বলেছে, ইনিশিয়াল ভলিউম মানে 0 ডিগ্রি টেম্পারেচারের যে ভলিউমটা তার 273 অংশ, ও 1/273 অংশ, এতগুণ বাড়বে। এখানে 1 ডিগ্রি তুমি বাড়িয়েছো, তাহলে এখানে তুমি 1 দিয়ে দাও, হলো?
তুমি 2 ডিগ্রি বাড়াতে, বুঝে নাও, হ্যাঁ, V0 প্লাস, তাহলে 2 ইন্টু V0 ডিভাইডেড বাই 273 হতো। 3 ডিগ্রি করলে পরে V ইকুয়াল টু V0 প্লাস 3 ইন্টু V0 ডিভাইডেড বাই 273। আমি বললাম ভাই টি ডিগ্রি টেম্পারেচার আমি ইনক্রিজ করেছি, ইনিশিয়াল ছিল 0, আমি টি ডিগ্রিতে এসেছি, তাহলে চেঞ্জ কত এখানে হয়েছে টি মাইনাস 0, মানে টি। দ্যাট ইজ ইকুয়াল টু ভি ইকুয়াল টু কী লিখবে তুমি, V0 প্লাস মানে V0 ইন্টু টি ডিভাইডেড বাই 273। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে ভি ইকুয়াল টু V0 কমন নিয়ে নাও, 1 প্লাস 1 বাই 273, এইখানটায় তোমার টেম্পারেচার থাকবে টি, এইটা। এইবার ভালো করে দেখো জিনিসটা, দেখি একটু চেনা চেনা লাগছে না? কেমন চেনা চেনা? আমরা আগেই যেটা দেখলাম যে ভলিউমের ক্ষেত্রে ভি ইকুয়াল টু কী দেখেছিলাম, ভি মানে V2 ইকুয়াল এরকমভাবে দেখেছিলাম আমরা, রাইট, 1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি, বা জাস্ট নর্মাল টিউ বলতে পারো, কোনো অসুবিধা নেই, মানে টেম্পারেচারের চেঞ্জ। তুমি যদি এই রিলেশনটা আর এই রিলেশনটাকে যদি কম্পেয়ার করো, দেখো এটা তোমার ফাইনাল ভলিউম, তাহলে ফাইনাল ভলিউমটাকে এখানে আমি ভি দিয়ে লিখি, আর ইনিশিয়াল ভলিউমটাকে এখানে আমি সাপোজ V0 দিয়ে লিখলাম। তাহলে ফাইনাল ভলিউম সেম, ইনিশিয়াল ভলিউম সেম, 1 সেম। ডেল্টা টি, এটা তুমি ডেল্টা টি করে দাও, তাতে কোনো অসুবিধা নেই, বা এটা এখানে শুধু টি করে দাও, তাতে কোনো অসুবিধা নেই। টেম্পারেচার চেঞ্জ মেনলি, বুঝতে পারলে, এটাকে তুমি তাহলে টি করে দাও, তাহলে টেম্পারেচার চেঞ্জটাও সেম হয়ে গেল। তাহলে দেখো এখানে যে গামা আর এখানে 273, তার সাথে তুমি একটা রিলেশন পাচ্ছ, তাই না? সুতরাং তুমি কী বলতে পারো যে গামা ইকুয়াল টু 1 বাই 273। তাহলে গামার মানটা দেখো একটা কনস্ট্যান্ট ভ্যালু পার ডিগ্রি সেলসিয়াস, বা ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার মানে টু দি পাওয়ার -1, আমি সিজিএস সিস্টেম বললাম। তাহলে গামার ভ্যালুটা তুমি দেখো 101 বাই 273 একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছ। তার মানে কি, এটা একটা জিনিসই রিপ্রেজেন্ট করে, তুমি যে কোনো গ্যাস নাও না কেন, প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে এই গামার ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট। তুমি হাইড্রোজেন গ্যাস নাও, অক্সিজেন গ্যাস নাও, নাইট্রোজেন গ্যাস নাও, তার ক্ষেত্রে কিন্তু গামার ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট, বুঝতে পারলে? তাহলে গ্যাসের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তুমি কি বলবে, সমস্ত গ্যাসের ক্ষেত্রেই প্রসারণটা একই হবে। মানে তুমি মানে ধরো 1 ডিগ্রি টেম্পারেচার, মানে যে কোনো ডিগ্রি, মানে যত টেম্পারেচার ইনক্রিজ করবে, সেই টেম্পারেচার ইনক্রিজ করলে পরে একটা গ্যাসের, মানে ধরো দুটো তুমি গ্যাস নিলে, এরকম একটা এক্সাম্পল দিয়ে বলছি, দুটো গ্যাস নিলে, এটা অক্সিজেন গ্যাস, এটা তুমি নাইট্রোজেন গ্যাস নিয়েছো, এখানে তুমি টেম্পারেচার চেঞ্জ করেছো ডেল্টা টি। তাহলে একই পরিমাণ টেম্পারেচার যদি তুমি চেঞ্জ করো, তাহলে কি সমস্ত গ্যাসের ক্ষেত্রেই প্রসারণ এক হবে। কিন্তু সলিডের ক্ষেত্রে বলো, লিকুইডের ক্ষেত্রে বলো, সেটা কিন্তু এক হয় না। কারণ দেখো লিকুইডের ক্ষেত্রে তুমি কি দেখবে, তুমি জল নিলে পরে এক ধরনের হবে, তেল নিলে এক ধরনের হবে, মানে চেঞ্জ করলে চেঞ্জ হবে। বাট গ্যাসের ক্ষেত্রে কিন্তু, কারণ সেখানে কি যে গামার ভ্যালুটা ডিফারেন্ট হয় ফর ডিফারেন্ট মেটেরিয়ালস, ডিফারেন্ট মানে এলিমেন্টস, ডিফারেন্ট তুমি পদার্থ, ম্যাটার্স, তাদের জন্য কি ডিফারেন্ট হয়, বুঝতে পারলে? কিন্তু গ্যাসের ক্ষেত্রে কী দেখতে পাচ্ছ, যে গামার ভ্যালুটা কনস্ট্যান্ট, তার মানে কি সমস্ত গ্যাসের ক্ষেত্রে একই হবে যদি সেম টেম্পারেচার তুমি ইনক্রিজ করো, বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো, হ্যাঁ, তোমাকে জিনিসগুলো বুঝতে হবে। তাহলে এটা তোমার গ্যাসের প্রসারণ চলে গেল, ওকে। এর জন্য মানে আমরা চার্লসের সূত্রটাকে নেই, যার ফলে কি ভলিউমটা আমরা চেঞ্জ দেখতে পাই। তুমি যদি ইসের সূত্র নাও, বয়েলের সূত্র নাও, তাহলে তুমি বলবে যে ভি প্রপোর্শনাল টু 1/p হয় যখন টেম্পারেচার আর মাসটা কনস্ট্যান্ট থাকে, এটা বয়েলের সূত্র। তোমরা যদি চাপের সূত্র নাও, সেটা হয় পি ইকুয়াল টু P0 × 1 প্লাস একই রকম T/273, এটা প্রেশার দিয়ে বলি আমরা, ওকে। আচ্ছা, আশা করি জিনিসগুলো বোঝাতে পারছি। কিছুই না, দেখো একদম ইজি জিনিস, একটুখানি বুঝে নাও তাহলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট যেটা রয়েছে আমাদের, সেটা কি তাপের পরিবহন, থার্মাল কন্ডাকশন, ওকে। তাপের পরিবহন, এটা করলেই চ্যাপ্টারটা পুরো শেষ। তাপের পরিবহন, প্রত্যেকটা জিনিস ডিটেল এক্সপ্লেন করব, শুধু দেখতে থাকো, ঠিক আছে? সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। আচ্ছা, তাপের পরিবহন মানে কি? দেখো, ইন জেনারেল কি হয়, যে কোনো মানে আমাদের ইউনিভার্সে যে কোনো অবজেক্টেরই কি টেম্পারেচারটা মানে সমান থাকতে চায়। ধরো
তুমি দুটো অবজেক্ট নিলে এখানে, ঠিক আছে, এই দুটো অবজেক্টকে তুমি যদি কানেক্ট করে দাও, এটা কি একটা সময় একটা মানে একটা কমন টেম্পারেচার চলে আসবে। বা নর্মালি যদি নর্মাল টেম্পারেচার তুমি রাখো, ঠিক আছে, এ মনে করো 100 ডিগ্রিতে রয়েছে, এ মনে করো 20 ডিগ্রিতে রয়েছে, যদি নর্মাল টেম্পারেচার রেখে দেয় একটা সময় কি সে নর্মাল হয়ে যায়, মানে কি ইকুইলিব্রিয়ামে আসার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি সমস্ত সিস্টেমই মানে আমাদের নেচারে সমস্ত সিস্টেমই কি ইকুইলিব্রিয়ামে আসার চেষ্টা করে। ইকুইলিব্রিয়ামে আসা মানে সেম টেম্পারেচারে চলে আসা, বুঝতে পারলে? আচ্ছা, এবার এই জিনিসটা হতে পারে 3টে প্রসেসে: তাপের পরিবহন, তাপের পরিচলন, তাপের বিকিরণ। আমরা মেনলি যেটা পড়বো সেটা হচ্ছে তাপের পরিবহন। আমি পরিচলন আর বিকিরণ সেই দিকে আর যাবো না, ঠিক আছে? জাস্ট যেহেতু তোমাদের পরীক্ষা পারপাসে আমি বলছি, তোমাদের যেহেতু ওইগুলো নেই সিলেবাসে, এখন সেগুলো আমি ডিসকাস করে সময় নষ্ট করব না, তাই আমি শুধুমাত্র তাপের পরিবহনটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো তাপের পরিবহনটা কি বোঝায় একটু এক্সাম্পল দিয়ে বোঝালে একটু ভালো ক্লিয়ার হবে। একটা এক্সাম্পল নিয়ে দেখো, যেরকম তোমাকে একটা বোঝায়, কি বলা যায়, হ্যাঁ, যেরকম ধরো একটা লোহা তুমি নিলে, এটা লোহা নিলে, এটা তোমার লোহা, আরেকটা তুমি নিলে কাঠ, এটা তোমার কাঠ, ওকে? এবার এই দুজনকে তুমি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তুমি রেখেছো, 10 ডিগ্রি সেলসিয়াস তুমি টেম্পারেচার, মানে খুবই শীতল। তুমি এইটাতে হাত দিলে পরে আর এইটাতে হাত দিলে পরে বলো আমায় কোনটাই বেশি শীত ফিল হবে? নিশ্চয়ই লোহারটাই বেশি শীত ফিল হবে। মনে হবে কি লোহার টেম্পারেচারটা অনেকটা কম, কাঠেরটা হাত দিলে কিন্তু অতটা শীত মানে ঠান্ডা অনুভব হবে না যতটা হবে লোহার মধ্যে দিলে পরে। কিন্তু দেখো ইন্টারেস্টিং ব্যাপার, দুজনকে কিন্তু তুমি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেখেছো। এও মানে এর টেম্পারেচারও 10 ডিগ্রি সেলসিয়াস, এবার এর টেম্পারেচারও কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসই, কিন্তু লোহাটার ক্ষেত্রে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। কেন? এই অনুভূতিটা হচ্ছে একটাই কারণে, কারণ লোহা হচ্ছে গিয়ে তাপের সুপরিবাহী। এটা কি? এটা তাপের সুপরিবাহী বাট কাঠ কিন্তু তাপের কুপরিবাহী, তাপের পরিবাহী। তাপ কাঠ বলো, তোমার তুলো বলো, ঠিক আছে, মানে উল বলো, এগুলো কি তাপের কুপরিবাহী। এর জন্য তো আমরা শীতের দিনে কি সোয়েটার পরি, সোয়েটার উলের হয়, মানে উলের সোয়েটার পরি আমরা, ওগুলো কি তাপের কুপরিবাহী, মানে কি তাপ ভেতরে ঢুকতে পারবে না, বুঝতে পারলে? এবার বলি আমি, তাহলে এই যে লোহাটায় হাত দিলে আমার বেশি ঠান্ডা অনুভূতি হচ্ছে কেন? কারণ হচ্ছে গিয়ে এ তাপের সুপরিবাহী হওয়ায় আমি যখনই হাত দিচ্ছি আমার গা থেকে ইনস্ট্যান্ট সে হিটগুলো কী হচ্ছে, ট্রান্সফার করে নিয়ে নিচ্ছে। বুঝতে পারলে কথাটা আমার? আমি যখনই লোহাকে হাত দিচ্ছি তখনই কি সাথে সাথে, যেহেতু তাপের সুপরিবাহী, সাথে সাথে কি হিট হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে ফ্লো করতে শুরু করে দেয়। হিট সবসময় হায়ার টেম্পারেচার থেকে, মাথায় রাখবে এটা, হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে ফ্লো করবে। টেম্পারেচার হিট ফ্লো, ঠিক আছে? হিট কোথা থেকে কোথায় ফ্লো করবে? সবসময় হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার দিকে হিট ফ্লো করবে। তাহলে যখনই আমি লোহাটাকে হাত দিয়ে ধরছি তখনই কি, যেহেতু লোহাটা তাপের সুপরিবাহী, তাই আমার হাত থেকে ইনস্ট্যান্ট সমস্ত তাপ সে শোষণ করে নিয়ে নেয়, বুঝতে পারলে? তার জন্য লোহাটাকে মনে হয় যেন বেশি ঠান্ডা, কারণ ইনস্ট্যান্ট হচ্ছে ঘটনাটা। বাট কাঠের ক্ষেত্রে কি, দিক 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 করে, মানে বেসিক্যালি হিট নেবেই না, কারণ তাপের কুপরিবাহী। তার জন্য কাঠটাকে অতটা ঠান্ডা মনে হয় না। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আরেকটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, যেরকম দেখবে তুমি যখন তুমি রান্না করো, রান্না করার সময় যে খুন্তির ধরো তুমি কোনো মাংস রান্না করছো, ঠিক আছে, আর খুন্তিটা কী করলে, তুমি ওই কড়াইয়ের মধ্যে রেখে দিলে, বা কড়াইয়ের মধ্যে রেখে তুমি হাত দিয়ে ধরে রেখেছো, কিছুক্ষণ পরে দেখবে তোমার হাতের কাজটা একটু গরম গরম ফিল হচ্ছে, তার মানে হিটটা কি পরিবাহিত হয়ে আসছে, হিটটা আস্তে আস্তে পরিবাহিত হয়ে এসছে। বা তুমি জিনিসটা কীভাবে ভাবতে পারো, তো তুমি একটা লোহার কিছু একটা টুকরো নিয়েছো, এখানে হাতে ধরে রেখেছো, এইখানে তুমি বার্নার দিয়ে তুমি এটাকে আগুন দিচ্ছ, এখানে তুমি হাত দিয়ে ধরে রেখেছো, ওকে? তুমি এইখানে তো গরম করছো,
তাহলে এইখানে শুধুমাত্র গরম হওয়ার কথা, কিন্তু না, কি হয়, হিটটা এইভাবে ট্রান্সফার হয়ে এখানে চলে আসে, তোমার হাতে কিন্তু গরম ফিল হয়, অনুভূতি হয়। কি করে হচ্ছে ঘটনাটা বুঝে নাও। এই যে লোহাটা, এটা কি অনেকগুলো টাইনি পার্টিকেলস দিয়ে তৈরি, মানে অ্যাটম দিয়ে তৈরি, রাইট? এবার যখন এইখানে যখন গরম করানো হয় তখন কি হয়, এখানকার মলিকুলসগুলো ভাইব্রেট করে, অসিলেট করে, দিয়ে তার এনার্জিটা পরেরটাকে ট্রান্সফার করে দেয়। এই পার্টিকেলসগুলো কিন্তু ট্রান্সফার হয়ে এখানে আসে না, এইটা কিন্তু মিসকনসেপ্ট অনেকের। অনেকে ভাবে নাকি পার্টিকেলগুলো ট্রান্সফার হয়ে এখানে চলে আসে। না বাবা, পার্টিকেলসগুলো আসে না। কি হয়, এই পার্টিকেলটা ভাইব্রেট করে, তার এনার্জিটা পরের টাকা দেয়, সে ভাইব্রেট করে, তার এনার্জি পরের টাকা দেয়, সে ভাইব্রেট করে, তারপরে এনার্জি, তারপরে এটা, মানে কি এইভাবে হিটটা ফ্লো করছে। হিট এক ধরনের ওয়েভ, ঠিক আছে, হিট ওয়েভ ফ্লো করছে এভাবে, বুঝতে পারলে? বাট পার্টিকেল কিন্তু নিজের জায়গাতেই অসিলেট করে, পার্টিকেলের কোনো স্থান পরিবর্তন হয় না, কথাটা খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র কি হিটটা ওয়েভের আকারে ফ্লো করে এন্ড পয়েন্টে চলে আসে, এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলে থাকি আমরা তাপের পরিবহন। পরিবাহিত হচ্ছে তাপ, বাট পার্টিকেলের কোনো মানে পজিশন বা স্থানের পরিবর্তন না করে, এটাকে বলা হয় তাপের পরিবহন। ঠিক আছে, তাহলে আমরা ঘটনাটা কীভাবে বলতে পারবো, দেখো এদিকে কিন্তু হায়ার টেম্পারেচার, এদিকে টেম্পারেচার কি হায়ার, এদিকে টেম্পারেচার কি লোয়ার, বুঝতে পারলে? তাহলে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার দিকে হিটটা ফ্লো করে বা সঞ্চালিত হয়, ঠিক আছে, কি কিন্তু এই কণাগুলির কোনো কিন্তু স্থান পরিবর্তন হয় না। এই ধরনের তাপের পরিবহনকে বলা হয়ে থাকে তাপের পরিবহন। ঠিক আছে, মানে এই যে তাপের যে সঞ্চালন, এই ধরনের সঞ্চালনকে বলে থাকি আমরা তাপের পরিবহন। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার হ্যাঁ, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তাপের পরিবহন ক্ষমতা বিভিন্ন হয়। ক্লিয়ার হয়েছে? বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন, যেরকম এটা আমি লোহা নিয়েছি, সেখানে তামা নিতে পারতাম, সেখানে স্টিল নিতে পারতাম, তো এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম হবে। ওকে, এইবার এই তাপ পরিবাহিতা মানে তাপ পরিবহনটা বুঝলাম জিনিসটা কি। তাহলে তাপ পরিবহন মানে কি, যখন কোনো একটা অবজেক্টকে একটা জায়গাতে যখন হিট দেওয়া হয় তখন কি হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে হিটটা প্রবাহিত হয়, সঞ্চালিত হয়। বাট এই যে অবজেক্টটার যে পার্টিকেলসগুলো তৈরি, সেই পার্টিকেলসগুলো কোনো কিন্তু স্থান পরিবর্তন হয় না। এই ধরনের যে তাপের সঞ্চালন, এটাকে বলে থাকি আমরা তাপের পরিবহন। ওকে, তাহলে তাপের পরিবহন থেকে আমরা আসবো এটা কি, এই যে তাপটা যে প্রবাহিত হচ্ছে একটা সূত্র, মানে কী পরিমাণ এনার্জি প্রবাহিত হচ্ছে সেটা কী করে ক্যালকুলেট করব। তার জন্য আমরা কি করলাম, ধরো একটা ইয়ে নিচ্ছি আমি, কি বলে, একটা ডিস্ক নিচ্ছে একটা আমি, রাইট, একটা ডিস্ক নিচ্ছে আমি, এরকম একটা ডিস্ক নিলাম। এরকম একটা ডিস্ক নিলাম। এই ডিস্কটার, বা এটাকে তুমি এরকমভাবে না করে একটা ভালো করে ছবি এঁকে দেখাই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, ওকে, এখানে দেখ, ধরো এরকম পেছন দিকটা রয়েছে, হ্যাঁ, এর পেছন দিকটা রয়েছে এরকম মনে করো। ওকে, 3 ডাইমেনশন হয়ে গেল এটা। যাই হোক, এইটার একটা লেন্থ রয়েছে, দেখো এখান থেকে এইটুকু পর্যন্ত লেন্থ রয়েছে, সেটাকে তুমি সাপোজ কিছু একটা নাম দাও, ডি ধরলে তুমি। দেখো একটা এরিয়া রয়েছে, এই যে একটা এরিয়া রয়েছে, একটা এরিয়া আছে এ। ওকে, ধরো এই পয়েন্টের টেম্পারেচার তুমি বললে T1, আর এই পয়েন্টের টেম্পারেচার তুমি বললে T2। T1টা অবশ্যই T2 থেকে বড়, T1টা অবশ্যই T2 থেকে বড়। এইবার তাহলে এইখানে কি হিট ওয়েভটা ফ্লো করবে, হিট ওয়েভ মানে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে কি হিট ওয়েভটা ফ্লো করতে করতে যাবে, এটাই তো সিম্পল কথা। কারণ আমরা জানি হায়ার টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে হিটটা ফ্লো করে, তাহলে এইখান থেকে মানে এই পয়েন্ট থেকে হিট ফ্লো করতে করতে এদিকে চলে আসবে। তাহলে এই যে হিটটা যে ফ্লো করবে, হ্যাঁ, মানে তড়িৎ যে পরিবহন হবে, দেখো সময়ের উপর ডিপেন্ড করবে আবার। কারণ কি, যত বেশি সময় যাবে তত কি বেশি পরিমাণে হিট ফ্লো করবে, বেশি পরিমাণে হিট যাবে, মানে কি সময়ের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো দুটো জিনিস আমরা পাই, তিনটে জিনিস কি, এই যে হিট, সেটা আমি যদি কিউ দিয়ে লিখি, সেটা প্রপোর্শনালটা কী হবে, দেখো বেদের উপর ডিপেন্ড করবে। বেদ বাড়লে পরে কি বেশি পরিমাণে বাধা পাওয়া, বেশি পরিমাণে হিট সেখানে কনজিউম হবে,
তো মানে কি বেশি পরিমাণে হিট সেখানে জেনারেট হবে, রাইট? তাহলে কি সরি মিস্টেক করছি আমি, মানে বেশি যদি ডিস্টেন্স যদি বেশি হয়, ডিস্টেন্স যদি তোমার বেশি হয় তার মানে কি, তার মানে হিট যেতে 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 কি অনেকটা সময় লাগাবে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে হিটটা আসবে বেশি সময় লাগবে, মানে কি কম হিট আসবে এখানটা, বুঝতে পারলে? ডিস্টেন্স বাড়লে পরে হিটটা কি কম হবে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। সেকেন্ড কি হয়, এই হিটটা তোমার ক্ষেত্রফলের সাথে মানে ডিপেন্ড করে, ক্ষেত্রফল বাড়লে পরে বেশি পরিমাণ হিট বাড়বে যাবে। 3 নম্বর কি হয়, টেম্পারেচারের ডিফারেন্সের উপর ডিপেন্ড করে, T1 মাইনাস T2 হবে। 4 নম্বর যেটা টাইমের উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে এইগুলো যদি আমরা কম্বাইন করে দিই তাহলে আমরা পাবো, সুতরাং কিউ ইকুয়াল টু, আমরা প্রপোর্শনাল দিয়ে লিখি, তোমার বলো যে ইয়েটা টেম্পারেচারের চেঞ্জ আগে প্রথমে, আচ্ছা প্রথমে দেখে নিই এখানটায় কী রয়েছে, 1/d এরিয়া টেম্পারেচার চেঞ্জ, তাহলে এটা লিখি টেম্পারেচার, আচ্ছা এখানে টেম্পারেচার আর টাইমটা এক হয়ে যাচ্ছে, তাহলে এটাকে তুমি আলাদা করে দাও, এখানে ক্যাপিটাল টি করে দাও, ক্যাপিটাল টি বা থিটা করতে পারো, অনেক বইতে আমরা থিটাতেও লিখে থাকি, ঠিক আছে? তাহলে এখানে তুমি থিটা লিখতে পারো বা টি, একই ব্যাপার, T1 মাইনাস T2 ডিভাইডেড বাই ডি ইন্টু, এখানে দেখো এরিয়া ইন্টু টাইম, এইটা। তাহলে এই প্রপোর্শনাল তুললে আমরা একটা কনস্ট্যান্ট আসে, সেটাকে আমরা কে বলে থাকি, তাহলে T1 মাইনাস T2 ইন্টু এরিয়া ইন্টু টি ডিভাইডেড বাই ডি, এইটাই তোমার সূত্র কন্ডাক্টিভিটি। এই যে থিটা কেটা লিখলাম, কেটাকে বলা হয়ে থাকে কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, হ্যাঁ হ্যাঁ, থার্মাল কন্ডাক্টিভিটি। এর ইউনিট কি, খুব ইম্পর্টেন্ট, আমরা আসবো, চাপ নেই। এই সূত্রটাকে আমরা এরকমভাবে লিখে থাকি, কিউ ইকুয়াল টু কে ইন্টু, হ্যাঁ, ডি মানে টেম্পারেচার বা ডি থিটা লিখতে পারো তুমি, ডি থিটা বাই ডিএক্স ইন্টু এরিয়া ইন্টু টাইম, এটা। বা অনেক সময় আমরা এরকম লিখে দিই কিউ বাই টি ইকুয়াল টু কে ইন্টু এরিয়া ইন্টু ডি থিটা বাই ডিটি। ডি থিটা মানে টেম্পারেচারের চেঞ্জ, আর ডিএক্স মানে সেই বেধটা, যে ডি লিখছি আমরা সেই ডিটা, ডিএক্স এটা। এই যে এইটা না, এই যে টার্মটা, এই টার্মটাকে বলা হয়ে থাকে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, টেম্পারেচার গ্রেডিয়েন্ট, টেম্পারেচার গ্রেডিয়েন্ট বলা হয়ে থাকে, মানে কি ডিস্টেন্স বাড়ার সাথে সাথে কি টেম্পারেচার আস্তে 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 বাড়বে বা কমবে, এরকম একটা ব্যাপার, সেটাকে বলে গ্রেডিয়েন্ট। ক্লিয়ার হয়েছে? ওকে, এইখানে ইন জেনারেলি যেটা হওয়ার কথা আর কি, দেখো এইখানে টেম্পারেচারটা বেশি, এখানে টেম্পারেচার কম, তো মানে কি ডিস্টেন্স বাড়ার সাথে সাথে কি টেম্পারেচারটা দেখো কমে যাচ্ছে, তাই না? তাহলে এখানে একটা কিন্তু নেগেটিভ সাইন আসার কথা, মানে একদম যদি আইডেন্টিক্যাল বলি আমি সূত্রটা, তাহলে এখানে একটা নেগেটিভ সাইন আসে। কেন? কারণ এই যে ডি থিটা বাই ডিএক্স, এখান থেকে আমরা দেখতে পাই, আমি সেগুলো আর অত ডিটেলে আমি যাচ্ছি না, আমি এই যে ডি থিটা বাই ডিএক্স, সেটা তুমি দেখতেই পাচ্ছ, এখানে টেম্পারেচারটা বেশি, এখানে টেম্পারেচার কম, তার মানে কি ডিস্টেন্স বাড়ার সাথে সাথে কিন্তু টেম্পারেচার কম হচ্ছে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট, তার মানে কি এইখানে টেম্পারেচার একটু বেশি, তবে একটু কম, একটু কম কম কম, এখানে অনেকটা কম, এটাকে বলে গ্রেডিয়েন্ট, বুঝতে পারলে? যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। বাট এই যে ডি মানে কিউ বাই টি, এটাকে বলা হচ্ছে কি তাপ পরিবহন, মানে পরিবহনের হার, সময়ের সাপেক্ষে কী পরিমাণ তাপ পরিবাহিত হয়েছে, সময়ের সাপেক্ষে কী পরিমাণ তাপ পরিবাহিত হয়েছে, বুঝতে পারলে? সেটা তোমার কে, মানে দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু ডি থিটা বাই ডিএক্স, ঠিক আছে? অসুবিধা কিছু নেই। তুমি এখান থেকে ইউনিট ক্যালকুলেট করবে, এখান থেকে তুমি কী করবে, ইউনিট ক্যালকুলেট করবে। আচ্ছা, আগে আমি কে ডেফিনেশনটা বলে দিই একটুখানি। এখান থেকে তুমি কে ডেফিনেশন লিখতে পারো, যে কে ইকুয়াল টু, কে লিখবে তুমি কিউ ইন্টু ডি, আমি এখান থেকে লিখছি ডি, ডিভাইডেড বাই T2 মাইনাস T1, সরি T1 মাইনাস T2, কারণ হাই টেম্পারেচার মাইনাস লো টেম্পারেচার, ইন্টু এরিয়া ইন্টু টাইম। তাহলে দেখো কি বলতে পারো তুমি, ধরো এরকমভাবে বলবে, ইফ
যদি টেম্পারেচারের চেঞ্জ যদি 1 হয়, 1 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন, এরিয়া যদি 1 একক বা মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার একক বলি, ইন জেনারেল একক হয়, সময় যদি 1 হয় 1 সেকেন্ড, আর ডিস্ট্যান্সও যদি তোমার 1 একক যদি হয়, এগুলো সব একক আর কি, তাহলে কি 1 ডিগ্রি টেম্পারেচার মানে টেম্পারেচারের পার্থক্যে, উষ্ণতার যে পার্থক্যে, ঠিক আছে, এখানে দেখো এরিয়া ইউনিট এবং ডিস্ট্যান্স ইউনিট, এরিয়ার ডিস্ট্যান্স মাল্টিপ্লাই করলে তুমি ভলিউম পাবে, তাহলে তুমি ডিরেক্ট তুমি ভলিউমের কথা বলতে পারো। তাহলে কি একক ভলিউমে মানে একক আয়তনে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পার্থক্যে 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয়, সেটাকেই বলা হয়ে থাকে তাপের পরিবাহিতা। বুঝতে পারলে? যে তাপ প্রবাহিত হবে বা পরিবাহিত হবে সেইটাকেই বলা হয়ে থাকে তোমার তাপ পরিবাহিতা। মানে এটা যদি 1 হয় তাহলে তুমি বলবে কে ইকুয়াল টু, এটাকে অন্য খালিতে লিখিয়ে দিই, কে ইকুয়াল টু, তাহলে তুমি বলবে যে কিউ। বুঝতে পারলে? মানে একক সময়ে, হ্যাঁ, একক আয়তনের কোনো পদার্থের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পার্থক্যে যে পরিমাণ তাপ প্রবাহিত হবে সেটাকে বলা হয়ে থাকে তাপ পরিবাহিতা। একদম সিম্পল জিনিস, ডেফিনেশন তোমাকে বানাতে হবে, হ্যাঁ, এইখান থেকে তোমাকে বানাতে হবে, মুখস্থের কিচ্ছু নেই। বইয়ের মধ্যে হয়তো এরকম লেখা রয়েছে ভাষা, সেগুলো তুমি নিজে থেকে তৈরি করে নাও, এই বুঝে তৈরি করে নাও, নিজের মতো করে লেখো, কিন্তু এই পয়েন্টগুলো সব লিখতে হবে, ঠিক আছে? ম্যাথমেটিক্যালি এরকম বলে দিলে পরে আরও বেশি সুবিধা হয়। আচ্ছা, এখান থেকে এবার আমরা কের ইউনিটগুলো নিয়ে আলোচনা করি, রাইট? খুব ইম্পর্টেন্ট যেটা সেটাই, ইউনিট। তাহলে প্রথমে সিজিএস সিস্টেম বলো। যদি সিজিএস সিস্টেম বলি আমরা, তাহলে কি হবে বলো? তাহলে কে ইকুয়াল তোমরা কি পেলে? কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই T1 মাইনাস T2 ইন্টু এরিয়া ইন্টু টি। ওকে, তাহলে এখান থেকে তুমি বলো এবার, তাহলে কিউ মানে হিট এনার্জি, তাহলে কি হবে? যেহেতু সিজিএস সিস্টেম বলছি তাহলে ক্যালোরি বা আর্গ বলতে পারো তুমি, ঠিক আছে? সিজিএস সিস্টেমে যেহেতু হিট এনার্জি তাহলে আমি ক্যালোরি বললাম, ক্যালোরি। এইটা দেখো সেন্টিমিটার হবে, আবার এখানে দেখো সেন্টিমিটার স্কোয়ার, তাহলে একটা উপরে চলে আসবে না? বা আমি যদি লিখি সেন্টিমিটার ডিভাইডেড বাই টেম্পারেচার, ডিগ্রি সেলসিয়াস লিখবে তুমি, আর এখানে এরিয়া সেন্টিমিটার স্কোয়ার লেখো, টাইম সেকেন্ড লিখে দাও। তো এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে তুমি পারবে ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার -1, কারণ এটা একটা কাটলো একটা উপরে চলে আসবে, সেকেন্ড টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। এটা তোমার ইউনিট ইন সিজিএস সিস্টেম। কিন্তু এসআই সিস্টেম কেমন হয় দেখো, ডেফিনেশন তো এটা, ডেফিনেশন থেকে করবে এ ইন্টু টি। কী বলবে বলো? তাহলে হিট এনার্জি এটা তুমি বলবে জুল ইন্টু মিটার ডিভাইডেড বাই টেম্পারেচার, কেলভিন বলবে, মিটার স্কোয়ার বলবে, সময় সেকেন্ড বলবে। তাহলে জুল পার সেকেন্ড ডিভাইডেড বাই না লিখলেও কোনো অসুবিধা নেই, ইন্টু দেখো কেলভিন টু দি পাওয়ার -1 মানে মিটার টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1। জুল পার সেকেন্ড এটা আবার কি? জুল পার সেকেন্ড মানে কি? কার্য বাই সময়, ধরো কার্য বাই সময়, এটাকে তুমি কি বলো? পাওয়ার বলো না এটাকে? সময়ের সাপেক্ষে যে কার্য করা সেটাকে আমরা পাওয়ার বলি, ক্ষমতা বলি। তাহলে এখানেও কি কার্য মানে কি? জুল, ইউনিট যদি বলি আমি, সময় মানে কি? সেকেন্ড, তাহলে এটা তোমার পাওয়ার পাচ্ছ তুমি। এইটাকে কি বলা হয়ে থাকে এক কথায়? ওয়াট, তাই না? এটাকে আমরা ওয়াট বলে থাকি। তাহলে এটা কি হবে আনসারটা? ওয়াট মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এটা এসআই সিস্টেমের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ভাই, খুব ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। এসআইটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু বুঝে করো, ঠিক আছে? এখানে মুখস্থ করার কিচ্ছু নেই, এখানে সব বুঝে তোমাকে করতে হবে, হ্যাঁ?
তাহলে এই ছিল কিছু গল্প। আর একটা যেটা থিওরি আছে সেটা কি তোমার তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে। সেটা কেমন? এখানে দেখো, এখানে তুমি যদি দেখো ভালো করে, তোমরা কি পাচ্ছ? তোমরা ইন জেনারেল যেটা পাচ্ছ, যদি আমরা তাপীয় রোধের কথা যদি বলি, আমরা কিউ ইকুয়াল টু দেখতে পাচ্ছি টেম্পারেচারের চেঞ্জ, কে রয়েছে এরিয়া টাইম ডিভাইডেড বাই ডি। এটা তাহলে সময় সাপেক্ষে কেমন হবে? তাহলে কিউ বাই টি দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই, এখানে এরিয়া থাকবে, এখানে ডি থাকবে, তাই তো? এবার এটাকে আমি একটুখানি অন্যরকমভাবে লিখি, T1 মাইনাস T2 ডিভাইডেড বাই 1 বাই কে ইন্টু ডি বাই এ। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার তাপ পরিবহনের হার। এই যে মানে সময়ের সাপেক্ষে কী পরিমাণ তাপ পরিবাহিত হচ্ছে সেটা কি কিউ বাই টি, এটা তাপ পরিবহনের হার এটা। ওকে, এবার দেখো তোমরা যদি ইসের সূত্রে অ্যাপ্লাই করো, এটা রেখে দাও, একভাবে রেখে দাও। এবার তোমরা যদি ইসের সূত্রে অ্যাপ্লাই করো, মানে তড়িৎ পরিবহনের ক্ষেত্রে, তোমার নাম কী বেশ, এটা ওহমের সূত্রে যদি অ্যাপ্লাই, তাহলে কী জানো, ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে তুমি এখানে কী লিখতে পারো, আই ইকুয়াল টু ভি বাই আর, রাইট? আই মানে কি, চার্জ বাই টাইম। এইটা কিন্তু হিট, মানে সময়ের সাপেক্ষে তাপের পরিবহন, এটা কি সময়ের সাপেক্ষে চার্জের পরিবহন। দিস ইজ হিট, দিস ইজ আওয়ার চার্জ। বুঝতে পারলে? ওকে, এটাই গেলে তুমি কী পাচ্ছ দেখো, ভোল্ট মানে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা V1 মাইনাস V2। ভিটা কি, V1 মাইনাস V2 মানে পোটেনশিয়াল ডিফারেন্স, হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল ডিভাইডেড বাই আর। আর এর ডেফিনেশন তোমরা জানো, আর ইকুয়াল টু কী হয়, রো ইন্টু এল বাই এ হবে। তাহলে তাই তো, রো ইন্টু এল বাই, তাহলে এখানে তুমি লিখতে পারো রো ইন্টু এল বাই এ। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো তুমি কি বুঝতে পারছো, এইটা একটা 1 নম্বর নাম দাও, এইটাকে তুমি 2 নম্বর নাম দাও। তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে দেখো এখানে মানে কি বলে এটাকে, তাপ পরিবহনের হার, মানে সময়ের সাপেক্ষে কী পরিমাণ তাপের পরিবহন হচ্ছে, এটা কি সময়ের সাপেক্ষে কী পরিমাণ চার্জের পরিমাণে প্রবাহ হচ্ছে, রেট অফ চেঞ্জ অফ চার্জ, ফ্লো অফ চার্জ, আর এখানে কি ফ্লো অফ হিট, রেট অফ চেঞ্জ অফ ফ্লো অফ হিট। ওকে, তাহলে এইখানে দেখো টেম্পারেচারের ডিফারেন্সেস পাচ্ছ তুমি, আর এখানে কি মানে টেম্পারেচার ডিফারেন্সের জন্য হিটে ফ্লো হচ্ছে, আর পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য চার্জের ফ্লো হচ্ছে। ওকে, এখানে দেখো ডিস্টেন্স বাই এরিয়া, এখানে দেখো ডিস্টেন্স বাই এরিয়া পাচ্ছ, আর 1 বাই কে, আর এখানে রো, মানে আমি যদি ইকুইভ্যালেন্ট করি তাহলে কী পাবো আমরা, ইকুইভ্যালেন্ট 1 বাই কে। তাহলে রেজিস্টিভিটি ইকুয়াল টু কি, 1 বাই পরিবাহিতা। এটা কিন্তু সমান নয়, জাস্ট আমি তুলনা করাচ্ছি আর কি, আমি বুঝতে পারলে? তাহলে এখান থেকে তুমি বলতে পারো মানে তাহলে রো ইকুয়াল টু 1 বাই কে, এরকম ফর্ম তুমি বলতে পারো। রেজিস্টিভিটি ইকুয়াল টু রেজিস্টিভিটি ইকুয়াল টু কি, তাহলে তাপের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই যে কেটা, এই কেটা লিখলাম, কেটা কি পরিবাহিতা। পরিবাহিতা মানে কি খুব ইজিলি পরিবহন করতে পারবে। কিন্তু তা যদি উল্টো করে দিই তাহলে রেজিস্টিভিটি চলে আসবে। তাহলে এই রেজিস্টিভিটিটা দেখো, এটা রেজিস্টিভিটি, এটা কার রেজিস্টিভিটি বলতো, তাপের রেজিস্টিভিটি। এইটা যেটা লিখেছে এখানে, এটা কিন্তু অবশ্যই তড়িতের ক্ষেত্রে, এটা আমি সব লিখলাম কি তড়িতের ক্ষেত্রে, এটা দিস ইজ ফর তড়িৎ। এবার আমরা কম্প্যারিজন করে বুঝতে পারছি এই রোটা আমরা জানি রেজিস্টিভিটি, দিস ইজ নোন, বাট 1 বাই কে এটা কি হবে, এইটা হবে তোমার তাপীয় রোধাঙ্ক। এটা যেরকম কি তড়িতের ক্ষেত্রে রোধাঙ্ক পাই আমরা, এই যে 1 বাই কেটা তোমার তাপীয় রোধাঙ্ক। ঠিক আছে, এটাকে তুমি রোদে লেখো বা যাই দিয়ে লেখো না কেন, 1 বাই কেটা রিপ্রেজেন্ট করে তাপীয় রোধাঙ্ক। ঠিক আছে, এটাকে তুমি টি দিয়ে দাও ফর থার্মাল। এই রো আর এই রো কিন্তু সেম নয়, বাট আমরা এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করে বলতে পারছি যে এই ভ্যালুটা মানে এটা কি, মানে এটা কাকে রিপ্রেজেন্ট করছে সেটা বলতে পারছি আমরা। রেজিস্টিভিটিকে রিপ্রেজেন্ট করছে, 1 বাই কেটা কি রেজিস্টিভিটিকে রিপ্রেজেন্ট করছে, মানে কেটা হচ্ছে তোমার পরিবাহিতা, তাপীয় পরিবাহিতা, তার অনন্যটা কী হবে, তাহলে তাপীয় রোধাঙ্ক হবে। তাই তো লিখেছি ভাই। তাহলে তুমি এখানে বলতে পারো যে তাপীয় রোধাঙ্ক
রোধাঙ্ক ইকুয়াল টু কি হবে 1/, তাপ পরিবাহিতা ক্লিয়ার হয়েছে? এইবার তুমি এটাকে তুমি সমান বলতে পারো, অসুবিধা নেই। কারণ এইটা তোমার মানে এটা ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি বললে কিন্তু হবে না, বুঝতে পারলে? কারণ ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি লিখছে বা দিকে, ডান দিকে লিখছে তুমি তাপের পরিবাহিতা 1/, তাপের পরিবাহিতা, সেটা তো সম্ভব নয়। বাদিক ডান দিকের ইয়ে থাকতে হবে, ডাইমেনশন ম্যাচ করতে হবে, ইউনিট ম্যাচ করতে হবে, তাই না? তাছাড়া পসিবল নয়। বাট আমরা এই রিলেশনটা কেন দেখালাম, এখান থেকে একটা জিনিস দেখালাম যে ইকুইভ্যালেন্ট করতে পারছি, মানে কম্পেয়ার করতে পারছি এটাকে আমরা, বুঝতে পারলে? ওকে, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। এই ছিল কিছু, আর কিছুই নেই। এগুলো একটুখানি ভালো করে করে যাও, তাহলে তোমাদের আর কোনো কিছুতে আটকাবে না। ক্লিয়ার হয়েছে? আর এখান থেকে অঙ্ক বলতে শুধুমাত্র এইগুলো থেকেই দেয়, আলফা বিটা গামা যেটা তোমরা পড়েছিলে সেখান থেকে অঙ্ক দেয়, আর কিছু না। এগুলো ভালো করে পড়ো, তাহলে আর কিচ্ছু করতে হবে না। এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দিও, একটু লাইক করো ভাই, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।